আচ্ছা, ওকে। আমি দেখে নিই লাইভটা শুরু হয়েছে কিনা। আমি একটু দেখে নিই লাইভটা শুরু হয়েছে কিনা। আচ্ছা, তো যাই হোক, লাইভটা শুরু হয়েছে। আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আলোচনা করব। মানে গুরুত্বপূর্ণ দুইটা টপিকের মধ্যে এর মধ্যে একটা হচ্ছে তোমার এই যে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, আর হচ্ছে আমরা এই ব্যাংকিং জাতীয় জিনিসগুলো। আমি জানি এগুলা হচ্ছে সবারই প্রবলেম আছে। তো এই জিনিসগুলা আমি হচ্ছে অনেক সহজ করে তোমাকে বুঝাই দিব, যাতে তুমি অ্যাডমিশনে মানে মোটামুটি একটা ভালো ইয়ে করতে পারো। ওকে। আচ্ছা, এখন যাই হোক, সবাই হচ্ছে যে কাজটা করো, সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করো, অর্থাৎ বেশি বেশি করে ফ্রেন্ডদের মেনশন দাও। আরেকটা জিনিস, তোমরা তোমরা মানে আজকে দেখছো যে আজকে হচ্ছে যে আমি বলছি যে আমাদের ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে নিব। সত্যি বলতে আমি বলি, তোমার এই মেডিকেল এবং ভার্সিটি রিলেটেড ফিজিক্সের কোর্স মানে কোর্সগুলা তুমি যেখানেই দেখো, যে কোনো গ্রুপেই দেখো, যে ভাইয়ের কাছে যার কাছেই দেখো, বেসিক্যালি তোমার দেখা যাচ্ছে কি তোমার মিনিমাম 4 থেকে 5 হাজার তো নিচ্ছেই, মিনিমাম একদম লোয়েস্ট চিন্তা করলেও কিন্তু 3 হাজার এটা নিবেই। তো এখন কথা হলো যে তুমি এই জিনিসটা দেখো যে তো 3 হাজার যদি পার স্টুডেন্ট হয়, হ্যাঁ, মানে 100 থেকে 150 স্টুডেন্ট, হিউজ টাকা। তুমি কিন্তু বুঝতেছো মানে এখানে 3-4 লাখ টাকার একটা ব্যাপার। তো এত টাকার মানে এত টাকার লোভ তোমার ইয়ে করে, লোভ না করে তোমাকে কিন্তু যদি কেউ ফ্রিতে পড়াতে চায়, তোমার সেই জিনিসটা অবশ্যই তোমার কদর করতে হবে, জিনিসটার কেয়ার করতে হবে। তো আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি এখান থেকে প্রতি ক্লাসে নতুন করে শিখতেছো, নতুন কিছু শিখতেছো, যেটা তোমার আলটিমেটলি বেসিকটাকে স্ট্রং করতেছে। ওকে। বাট তারপরে দেখা যায় যে তোমরা হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো দেখো। আমি দেখি যে ক্লাস করে হচ্ছে 100-120 জন এরকম, বাট ক্লাসের ভিউ হয় হচ্ছে 2.6K, 4K, অর্থাৎ মানে 3K। মানে দেখা যায় 3,000 ভিউ, 4,000 ভিউ। তার মানে কি? তার মানে হচ্ছে ক্লাসগুলা পরবর্তীতে রেকর্ডেড দেখা হচ্ছে। এই জন্য আমি এই যে জিনিসটা ডিসাইড করলাম যে আচ্ছা, হ্যাঁ, সাউন্ড সাউন্ড অবশ্যই বাড়ানো যাবে। তো এই জন্য হচ্ছে যে জিনিসটা ডিসাইড করলাম, দেখা গেল যে আসলে তোমার মানে প্রি হওয়ার কারণে ব্যাপারটা হয়েছে কি, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে ভাবতেছে আচ্ছা ক্লাস তো পড়েই থাকে, ক্লাসটা তো মানে যাচ্ছে না কোথাও, আমি পরে দেখবো নি, রিল্যাক্সে একটু চিল করি। তো ব্যাপারটা এমন হয়ে গেছে। এখন আমি তোমার জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, কিন্তু তুমি হচ্ছে ক্লাসটা করলা না। তো এখন আমি আজকে যে প্রাইভেট গ্রুপটা খুললাম অর্থাৎ ক্লাস নেওয়ার জন্য, এখানে এখনো কাউকে অ্যাড দিইনি, শুধু আমি অ্যাড আছি। কেন? কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত চাই যে আমি ক্লাসটা পাবলিকলি নিতে। আমি চাই যে আমার ক্লাসটা অনেক অনেক স্টুডেন্ট করুক, অনেকে করুক, অনেকে শিখুক। ওকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা হচ্ছে সেই ব্যাপারটা চাচ্ছ না। তোমরা চাচ্ছ যে হচ্ছে মানে দেখা যায় এখানে অনেকের অনেক টাকা, অনেকে আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই, ফ্রি তো মানুষ পাত্তা দেয় না, ইয়ে করে, মানে অনেকের অনেক টাকা, অনেকে অনেক রিকোয়েস্ট করতেছে এটা পেইড করার জন্য। তো পেইড করলে আলটিমেটলি কি হবে? 100 থেকে 150 জন হয়তো এরকম ক্লাস করবে। বা কিন্তু এখানে দেখা যায় মাঝে কয়েকটা ক্লাসে 200-250 জনও ক্লাস করছে। তার মানে বাকি 100 জন ওরা কিন্তু ক্লাস করতে পারতেছে না, ওরা বঞ্চিত হচ্ছে। তা আমি চাচ্ছি না যে কেউ আসলে বঞ্চিত হোক, মানে কেউ হচ্ছে তোমার মানে ক্লাসটা এ থেকে বঞ্চিত হোক। আর হচ্ছে প্রাইভেট গ্রুপে ক্লাসটা রেকর্ডেড থাকবে কিনা, হ্যাঁ, প্রাইভেট গ্রুপে হচ্ছে ক্লাসটা শেষ হওয়ার পরে 1 ঘন্টা রেকর্ডেড থাকবে, এরপর আর রেকর্ডেড থাকবে না 1 ঘন্টা। ওকে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে সবাই যে কাজটা করো, আমি বুঝতেছি পূজার কারণে হচ্ছে তোমার একটু প্রবলেম যাচ্ছে, যে পূজার কারণে তোমার হয়তো একটু উপস্থিতি কম, কিন্তু তারপরও পূজার কারণে উপস্থিতি কম হইলেও মিনিমাম তোমার এতটা এফোর্ট দিয়ে ক্লাস নেই, মিনিমাম তো মানে তোমার মানে 150 অর্থাৎ 150 জন স্টুডেন্ট তো অ্যাটলিস্ট থাকা উচিত। কারণ তুমি তুমি নিজেই হচ্ছে যে ক্লাসগুলো কম্পেয়ার করতে পারবা, যারা হচ্ছে প্রথম থেকে ক্লাস করে, আমি শিওর দিয়ে দিলাম ওরা হচ্ছে অ্যাডমিশনে অনেক ভালো জায়গায় চান্স পাবা। তুমি যদি বাকি সাবজেক্টগুলো এভাবে ভালোভাবে পড়ো, একটা মানে ভালো প্রিপারেশন নাও, তুমি অনেক ভালো জায়গায় চান্স পাবা। ওকে। আর যারা ক্লাসগুলো করো নাই, তাদের তো কিছু বলার নাই, এখনো টাইম আছে, ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে। তো আমি যদি তোমার প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়া শুরু করি, ওই ক্লাসগুলো হচ্ছে ডিলিট করে দিব, অর্থাৎ যেগুলো হচ্ছে পাবলিকে এখন তোমরা পাচ্ছ এগুলো হচ্ছে ডিলিট করে দিব। আচ্ছা। তো এখন এটা আমাকে একটু জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে আমাকে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাও। আচ্ছা। তো আর হচ্ছে যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা, হ্যাঁ, তোমার রেজিস্ট্রেশন হচ্ছে সন্ধ্যা থেকে হচ্ছে অনেকে করতেছে, অনেকে রেজিস্ট্রেশন করতেছে, ওদের সবাই রেজিস্ট্রেশন করছে, আমি কনফার্ম করতেছি, বাট কাউকে এখনো গ্রুপে অ্যাড দিইনি। কারণ আমি এখনো চাচ্ছি যে আমি ক্লাসটা মানে সবার জন্য নেব, এখানে সবার জন্য ক্লাস নেব। কারণ হচ্ছে সব জায়গায় সবাই সবাই তো টাকা নিচ্ছে, সবাই মানে কেউ কিন্তু ছাড় দিচ্ছে না। তো আমি চাচ্ছি যে আমি অ্যাটলিস্ট যতদিন সম্ভব আমার পক্ষে পসিবল হয় আমি নেই।
বাট তোমরা সেটা হচ্ছে তোমাদেরও সেই সহযোগিতাটা থাকতে হবে, কারণ না হয় আসলে পসিবল হয় না ব্যাপারটা। তো যাই হোক, এখন বোর্ডটা ক্লিয়ার কিনা বা আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাও। আর আরেকটা জিনিস, আজকে আশা করি লাইভে কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে যে গত ক্লাসে যেটা হয়েছিল কল আসার কারণে, আজকে সেটা আমি আসলে অনেক ইয়ে করে বের করছি, যেভাবে কলটা কিভাবে ইনকামিং কলগুলো ইয়ে করে। তো আশা করি আজকে আর প্রবলেম হবে না। তো আমরা বেশি কথা না বলে শুরু করে দিই। সবাই হচ্ছে নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দিবা। আর এখানে আলটিমেটলি তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দাও না কেন সেটা আমি বুঝি। ফ্রেন্ডদের মেনশন দাও না হচ্ছে তোমরা ভাবো যে ও হয়তো শিখে ফেলবে। ব্যাপারটা আসলে এমন না। ব্যাপারটা হচ্ছে কি, ও শিখে ফেলবে ঠিক আছে, বাট সবার শিখার মানে যে ক্যাপাসিটি বা সবার ব্রেনে সেভ রাখার যে ক্যাপাসিটি, দুইটা কি মানে এটা কিন্তু সেম না। ওকে, এই জিনিসটা একটু বুঝতে হবে। আচ্ছা, তো আজকে আমরা প্রথমে যে টপিকগুলো, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ মানে কিছু টপিক পড়াবো, অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়াবো। তো যেই টপিকগুলো তোমাদের সবারই সমস্যা আছে আমি জানি। তো প্রথম যে টপিকটা আমরা পড়াবো সেটা হচ্ছে সুষম বৃত্তীয় গতি, অর্থাৎ একদম বেসিক লেভেল থেকে তোমাকে পড়াবো সুষম বৃত্তীয় গতি। আচ্ছা, এই সুষম বৃত্তীয় গতি এটা হচ্ছে বেসিক্যালি থার্ড চ্যাপ্টারের একটা টপিক, কিন্তু সেখানে আমি পড়াই নাই কেন, কারণ এটা আমি কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের সাথে সবসময় পড়াই, এজন্য আমি সেখানে পড়াই নাই। তো এখন একটু খেয়াল করো, তাহলে আমরা সুষম বৃত্তীয় গতি প্রথমে বইয়ের সংজ্ঞাটা একটু লিখবো। বইয়ের সংজ্ঞাটা আসলে কি? বইয়ের সংজ্ঞাটা হচ্ছে যে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তু কণার গতিকে সুষম বৃত্তাকার গতি বলা হয়। তার মানে বৃত্তাকার পথে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান, বৃত্তাকার পথে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান, সমদ্রুতি নট ব্যাগ, সমবেগ না। তার মানে সমদ্রুতিতে ঘূর্ণায়মান, বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুকণার গতিকে, কোনো বস্তুকণার গতিকে কোনো বস্তুকণার গতিকে কি বলা হয়? সুষম বৃত্তীয় গতি বলা হয়। ওকে, এটা হচ্ছে তোমার বইয়ের সংজ্ঞা। ওকে, এই সংজ্ঞাটাকে এখন আমরা হচ্ছে মানে ভাঙ্গে হচ্ছে ব্যাখ্যা করবো, এবং এটা থেকে আমরা একটা সূত্র বের করবো। খেয়াল করো, তার মানে সুষম বৃত্তীয় গতি বইয়ের যে সংজ্ঞাটা আমি জাস্ট সেটাই লিখলাম, তোমরাও লিখো যে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো বস্তুকণার গতিকে বলা হচ্ছে তোমার সুষম বৃত্তীয় গতি। এখন সুষম বৃত্তীয় গতি নিয়ে কিছু ইন্টারেস্টিং পড়াশোনা আছে। আমরা খেয়াল করো, প্রথমে একটা সুষম বৃত্তীয় গতি চিন্তা করবো এরকম। ধরো সাপোজ এই এই মার্কারটার মাথায় আমি একটা রশি বাঁধলাম, বেঁধে ওই রশিটার মাথায় হচ্ছে আমি এই মোটা একটা কাগজের টুকরা বা মোটা একটা ককশিটের টুকরা যে কোনো কিছু ইয়ে করলাম, বানলাম। তারপর এটা হচ্ছে আমি ঘুরাচ্ছি। ওকে, মাথার উপরে হচ্ছে এভাবে ঘুরাচ্ছি। এই যে তুমি এখানে ঘুরাইছো, তার মানে তুমি এখানে এই যে সুষম বৃত্তীয় গতি কিন্তু অলরেডি মানে অ্যাপ্লাই করে ফেলছো। তো এখানে একটু খেয়াল করো আসলে সুষম বৃত্তীয় গতি তুমি কি করলা। তো এখানে দেখো, এই হচ্ছে তুমি, এখানে হচ্ছে তোমার মার্কারটা, এখানে হচ্ছে কি তোমার মার্কারটা, এবং তুমি এই হচ্ছে ঘুরাচ্ছ, এবং এখানে আসে হচ্ছে তোমার সেই ককশিট। তাহলে দেখো, এই হচ্ছে তোমার মার্কার, যে মার্কারটা আমি হচ্ছে এভাবে নিলাম, এবং যে ককশিটটা ঘুরাচ্ছি সেই ককশিটটা হলো এখানে এই ককশিট, এবং এই মার্কারের মাথায় হচ্ছে তুমি সুতা দিয়ে বাঁধছো, তার মানে এটা হচ্ছে ককশিট। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এখন এই যে তুমি এটাকে ঘুরাচ্ছ, তার মানে এখানে কি আছে? রেডিয়াস আছে না, বৃত্তের একটা রেডিয়াস আছে। তো সব দিকেই তো রেডিয়াস সমান হবে, কারণ তুমি তো সব দিকে ঘুরাবা। আলটিমেটলি তুমি তো সব দিকেই ঘুরাবা, বুঝছো? কারণ তুমি তো আলটিমেটলি বস্তুটাকে সব দিকেই ঘুরাচ্ছ, তার মানে সব দিকে রেডিয়াস এবং বস্তুটা সব দিকেই ঘুরবে। তাহলে দেখো, বস্তুটা যখন এখানে আসবে তখন এখানে ঘুরবে, এখানে আসলে এখানে ঘুরবে, এখানে আসলে এখানে ঘুরবে। ওকে, তাহলে এখানে খেয়াল করো, তার মানে এই রেডিয়াস পর্যন্ত আমরা বুঝলাম। এখন এখান থেকে কথা হচ্ছে, একটা বস্তু যখন তোমার বৃত্তাকার পথে ঘুরে তখন সেটা সমদ্রুতিতে ঘুরে, সমদ্রুতিতে ঘুরে। ওকে, এখন খেয়াল করো, কিন্তু এখন একটু মজার জিনিস খেয়াল করো, বস্তুটা ঘুরতে ঘুরতে হুট করে ধরো ঘুরাইতে ঘুরাইতে আমি এটাকে ছেড়ে দিলাম, আমি বস্তুটাকে ছেড়ে দিলাম। যদি ছেড়ে দিই তখন আসলে এক্স্যাক্টলি কি হবে? যদি ছেড়ে দিই, খেয়াল করো, তখন বস্তুটা তুমি অর্থাৎ যেই বিন্দুতে ছেড়ে দিবা
ওই বিন্দুর সাথে 90 ডিগ্রি কোণে বস্তুটা ছুটে যাবে। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে, মানে স্পর্শক বরাবর। তার মানে ধরো এখানে এই জায়গা যদি আমি বস্তুটাকে ছেড়ে দিই, বস্তুটা এই জায়গার সাথে 90 ডিগ্রি কোণে এরকম ছুটে যাবে। ওকে, 90 ডিগ্রি কোণে ছুটে যাবে। তার মানে খেয়াল করো তখন ছুটে যাবে হচ্ছে সমবেগে। কোন বেগে? সমবেগে। তাহলে খেয়াল করো, তার মানে এখানে হচ্ছে বি, সমবেগ। তার মানে দেখো একটা তোমার এই সুষম বৃত্তীয় গতিতে তোমার প্রথম কথা হচ্ছে এখানে এটা সমদ্রুতিতে ঘুরতেছে, কিন্তু জায়গায় জায়গায় এটার কিন্তু দিক চেঞ্জ হচ্ছে। দেখো দিক চেঞ্জ হচ্ছে, কারণ তুমি যখন বস্তুটাকে ওই অর্থাৎ ছেড়ে দিবা তখন আলটিমেটলি কি হবে, এটা হচ্ছে তোমার এই অর্থাৎ সুষম বেগে যেদিকে তুমি ছাড়বা তার সাথে 90 ডিগ্রি কোণে ছুটে যাবে। তার মানে এই যে সুষম বেগে যাচ্ছে, এখানে খেয়াল করো, অর্থাৎ এইখানে এই জিনিসটা হচ্ছে একটু বুঝতে হবে। তোমার নর্মালি এটা ঘুরতেছে সমদ্রুতিতে, কিন্তু এটা জায়গায় জায়গায় হচ্ছে কি তোমার ব্যাগের দিকটা চেঞ্জ হচ্ছে, দিকটা চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে কিন্তু দেখো আলটিমেট কথা হলো কি ব্যাগ আছে। তাহলে কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে পরিধি বরাবর ঘুরতে থাকলে তখন ওই বস্তুর গতি সুষম বৃত্তাকার গতি হয়। তাহলে এটা আমরা বুঝলাম যে এই বস্তুটার গতি হচ্ছে কি সুষম বৃত্তাকার গতি। ওকে, এখন সুষম বৃত্তাকার গতি হইলো তোমার এই এই বস্তুটার হচ্ছে ত্বরণ থাকে। মানে এখানে দেখো প্রথম কথা হচ্ছে সমদ্রুতি আছে, কিন্তু তারপরও ত্বরণ থাকে। এটা এটা একটু মানে চমৎকার জিনিস যে সমদ্রুতি তারপরও আসলে ত্বরণ আছে। কেন ত্বরণ আছে খেয়াল করো, কারণ হচ্ছে দেখো এই ব্যাগের দিকটা কিন্তু তোমার আলটিমেটলি চেঞ্জ হচ্ছে। তুমি এখন এই বিন্দুতে চাললা এরকম, তারপর ধরো এই বিন্দুতে চাললা তখন এরকম হবে, আবার সে 90 ডিগ্রি কোণে, আবার ধরো এই বিন্দুতে চাললা তখন আবার এরকম হবে, আবার সে 90 ডিগ্রি কোণে। আর তার মানে আলটিমেটলি দেখো এখানে যে দিকটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে ইন্টারেস্টিং জিনিসটা বলতে পারি কি, আচ্ছা তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এটা সমদ্রুতে চললেও বৃত্তাকার পথের বিভিন্ন বিন্দুতে এর দিক হবে বিভিন্ন। তার মানে দিক যেহেতু চেঞ্জ হচ্ছে, আমাদের খেয়াল করো এখানে কি আছে, ব্যাগ আছে। এখন একটা সমদ্রুতি তোমার দিকটা চেঞ্জ হচ্ছে, তার মানে তখন এটা কিন্তু আর সমদ্রুতি থাকতেছে না। কারণ কি তখন দিকটা চেঞ্জ হলে তার মানে দেখো তখন কিন্তু এখানে ব্যাগ আছে। ওকে, কারণ আমরা দ্রুতি আর ব্যাগের ডিফারেন্সটা কিন্তু বুঝছিলাম যে দ্রুতি আর ব্যাগ আসলে কি জিনিস। তারপর এখানে খেয়াল করো, এখন কথা হলো তাহলে ব্যাগ যদি থাকে তোমার এখানে একটা ত্বরণ থাকবে। কারণ কি, কারণ হচ্ছে যে ব্যাগের পরিবর্তনকে কি বলে, তোমার ত্বরণ বলা হয়। ওকে, ব্যাগের পরিবর্তনকে ত্বরণ বলে। ত্বরণ যদি থাকে সেখানে একটা বল থাকবে, তার মানে F ইকুয়াল টু এম এ। আমি এখানে ব্যাক্ট চিহ্ন এগুলো দিলাম না। তার মানে এখানে যদি ত্বরণ থাকে তার মানে একটা কি থাকবে, ব্যাগ থাকবে। এখন এখানে একটু খেয়াল করো, তাহলে আমরা আমরা প্রথমে এটা বুঝলাম যে একটা বস্তু বৃত্তাকার পথে যখন ঘুরতেছে তার হচ্ছে কি থাকে, ত্বরণ থাকে। বা সোজা কথা হলো যে এর এই গতিটা হলো সমদ্রুতি, কিন্তু এর জায়গায় জায়গায় দিক চেঞ্জ হচ্ছে। ওকে, দিক চেঞ্জ হচ্ছে, দিক যেহেতু চেঞ্জ হবে, এখন সমদ্রুতির তো নর্মালি দিক চেঞ্জ হয় না। তার মানে দিক যেহেতু চেঞ্জ হয়েছে তার মানে এখানে আলটিমেটলি কি ওই ব্যাগটারও পরিবর্তন হচ্ছে। এখন এতটুকু পর্যন্ত গেল নর্মাল কথাবার্তা। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, কারণ এখান থেকে হচ্ছে তোমার এই বেসিক জিনিসটা শুরু, বেসিক জিনিসটা শুরু। এখানে তুমি যদি না বোঝো তাহলে কিন্তু ঝামেলায় পড়বা। আচ্ছা এতটুকু পর্যন্ত কি কারো প্রবলেম আছে? আমাকে একটু দ্রুত জানাও, একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানাও যে কারো প্রবলেম আছে কিনা। আচ্ছা কারো কারো কি প্রবলেম আছে এতটুকু পর্যন্ত আমাকে একটু জানাও যে কারো প্রবলেম আছে কিনা। আচ্ছা আশা করি এতটুকু পর্যন্ত কারো প্রবলেম নাই, তাহলে আমি হচ্ছে নেক্সট ইতে যাব। ওকে বুঝছি, একটু দ্রুত দ্রুত কমেন্ট করো। নো প্রবলেম, আমি দেখতে পাচ্ছি। তার মানে আমি এতটুকু পর্যন্ত মুছে ফেললাম এবং এই মুখস্থ সংজ্ঞাটা আমি মুছে ফেললাম, এটা এটা লিখলাম না। এখন আমি হচ্ছে যে আমরা হচ্ছে একটা ইন্টারেস্টিং ইয়েতে যাব, সেটা হচ্ছে আগে একটু চিত্রটা আঁকি, খেয়াল করো। ধরো এই চিত্রটা, তো এই ওই মানে আগের চিত্রটাই আমি একটু মডিফাই করে আঁকতেছি আর কি। তো দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এই চাপ না, তো এই একটা সূত্র পড়ছিলা না, একটা সূত্র কি পড়ছিলা, এস ইকুয়াল টু আর থিটা। যখন তোমার ব্যাসার্ধ হচ্ছে আর, আর আর এটা হচ্ছে এস। ওকে, আচ্ছা এতটুকু পর্যন্ত। এখন এটাকে আমরা নামকরণ করি, নামকরণ করো। ধরো এটাকে দিই ও, এটাকে দিই ফি, এটাকে দিই কিউ। তারপরে ফি কিউটাকে আমরা জাস্ট একটা ত্রিভুজ মিলানোর জন্য আমরা অনেকটা ইয়ে করে মিলাই নিই, অর্থাৎ এই চাপটাকে এরকম মিলাই নিই। মানে জাস্ট ওই ফি কিউ এটা আর ওইটা দুইটা কিন্তু সেম। ওকে, এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি।
আচ্ছা, তার মানে দেখো এই এই ফি কিউ যে চাপটা এখানে, সেটাকে আমি জাস্ট এখানে নীল দাগ দিয়ে করলাম কেন, একটা জাস্ট ত্রিভুজ ড্র করার জন্য। ওকে, এখন খেয়াল করো, তো যখন তাহলে এই বস্তুটা, এটার এটার ব্যাগটা কোন দিকে হবে? ব্যাগ অল টাইম এই যে 90 ডিগ্রি বরাবর, তোমার কোন দিকে? স্পর্শক বরাবর। ওকে, এটা একটা ব্যাগ। তারপরে দেখো এটার ব্যাগটা কোন দিকে হবে? এটার ব্যাগটা হবে আলটিমেটলি এদিকে। ওকে, এটার ব্যাগটা হবে এদিকে। তাহলে দেখো আমরা ব্যাগটা কোন দিকে একটু আগে দেখছি। এখন এই ব্যাগটাকে আমি প্রথমটাকে ধরলাম হচ্ছে B1, এটাকে ধরলাম হচ্ছে B1, এটাকে ধরলাম হচ্ছে B2। ওকে, তাহলে এটাকে ধরলাম কি? এটাকে ধরলাম হচ্ছে B1, ওইটাকে ধরলাম B2। এখন আমি হচ্ছে এখানে দেখো তো, এখানে একটা ত্রিভুজ ড্র করা যায় কিনা, এখানে কি ত্রিভুজ ড্র করা যায় কিনা? এটা একটা ত্রিভুজ না? যা মানে এই যে এই ফি কিউ ও, মানে ও ফি কিউ একটা ত্রিভুজ হইলো না? ও ফি কিউ, এই দেখো একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটাকে আমি একটু বাইরের দিকে ড্র করব, খেয়াল করো। আচ্ছা, তাহলে এখন আমরা আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা হচ্ছে আমরা আরেকটা ত্রিভুজ আঁকবো। আচ্ছা, ধরলাম এই ত্রিভুজটা আঁকলাম। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে এখানে এ নিলাম, এখানে বি নিলাম, এখানে সি নিলাম। তো জাস্ট এখানে যা যা ধরছো এখানে হচ্ছে সেম জিনিস করব। তো আমরা ধরো তোমার এখান থেকে আসলে যে কাজটা করব, অর্থাৎ এই যে এখানে একটু খেয়াল করো। আচ্ছা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে ধরো এই বি ওয়ানটাকে আমরা এখানে নিলাম, এই বি ওয়ানটাকে এখানে নিলাম, তারপরে এই বি টুটাকে এখানে নিলাম। ওকে, এসি সমান হচ্ছে বি টু, এখানে আমরা নিলাম। ওকে, এখন এখানে একটু খেয়াল করো, তার মানে তুমি এই বি ওয়ানটা কার জন্য পাচ্ছ? তুমি পাচ্ছ হচ্ছে কিন্তু এই ও ফি এর জন্য, মানে ও ফি এর জন্য কিন্তু তুমি ব্যাগটা পাইছিলা বি ওয়ান। আর এই বি টুটা পাইছিলা কিন্তু ও কিউ এর জন্য, ও কিউ এর জন্য তুমি ব্যাগটা কি পাইছিলা? মানে বি টু পাইছিলা। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি না বিসি সমান, বিসি সমান আমরা এই ফি কিউ লিখতে পারি। খেয়াল করো তো, বিসি সমান ফি কিউ, মানে এই বিসিটা তোমার ফি কিউ সমান হবে না। কেন পি কিউ সমান? কারণ তুমি এই ওফি এর জন্য ব্যাগ পাইছো বি ওয়ান, এবং এই ওপি সমান তুমি ধরছো হচ্ছে এই এবি। তার মানে ওপি সমান ধরছো কি এবি। ওকে, মানে যার জন্য যেই ব্যাগটা পাইছো সেটাই ধরো। তারপর খেয়াল করো বি টু পাইছো কার জন্য? এটার জন্য, ও কিউ এর জন্য। তার মানে ও কিউ সমান আমরা লিখতে পারি না এসি, তাহলে ও কিউ সমান কি? এসি। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু জানাও। এখন এটা হচ্ছে বি টু, এটা হচ্ছে বি ওয়ান। তার মানে এই বিসিটা কি হবে? এই বি টু আর বি ওয়ান যদি তোমাকে, অর্থাৎ এই দুইটা যদি অবস্থান ভেক্টর হয়, তাহলে তোমার এটা বিসিটা সরণ ভেক্টর হবে না। তার মানে এটা হবে ডেল বি। এই এতটুকু পর্যন্ত কারো কি বুঝতে সমস্যা আছে? আমাকে একটু জানাও, যে কারো বুঝতে প্রবলেম আছে কিনা, আমাকে একটু কোশ্চেন করো। এই যে এই দুইটা ত্রিভুজ আমি জাস্ট সদৃশ ত্রিভুজের মতো মিলাইলাম। ওকে, দুইটাকে সদৃশ ত্রিভুজের মতো মিলাইলাম, আর কিছুই না। আর এখানে এই কোণটা হচ্ছে থিতা। ওকে, এখানে এই কোণটা হচ্ছে থিতা। আমাকে একটু কোশ্চেন করো যে কারো কোনো প্রবলেম আছে কিনা। এখানেও সেম, এই কোণটা হচ্ছে থিতা। ওকে, থিতা কেন? কারণ দেখো এটাকে তোমাদের হয়তো একটু প্রবলেম হচ্ছে এখানে, এখানে এটার জন্য কিন্তু তুমি পাইছো বি ওয়ান, আর এটার জন্য তুমি পাইছো বি টু। ওকে, তো আমি জাস্ট এটাকে এই জায়গায় প্রতিস্থাপন করলাম। এই ওপি সমান এখানে আনলাম বি ওয়ান এ বি, তারপর হচ্ছে তোমার ও কিউ সমান এখানে আনলাম এসি। ওকে, কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু জানাও যে প্রবলেম আছে কিনা, তাহলে আমি নেক্সট ইতে যাব। আচ্ছা, খেয়াল করো, আমি জাস্ট এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে এখানে কনভার্ট করলাম। তো কনভার্ট করলে দেখো এখানে তুমি ও ফি এর জন্য ব্যাগ পাইছো বি ওয়ান, এখানে ও কিউ এর জন্য ব্যাগ পাইছো বি টু। তো ও পি সমান আমি এখানে ধরলাম এ বি, ও কিউ সমান ধরছি আমি এসি। তো ও পি এর জন্য ব্যাগ বি ওয়ান এখানে বসাইলাম, ও কিউ এর জন্য বি টু এখানে বসাইলাম। তারপরে তার মানে এই দুইটা যদি তোমার অবস্থান ভেক্টরের মতো হয়, তাহলে এটা হবে তোমার সরণ ভেক্টর। তার মানে এখানে সরণ ভেক্টর হচ্ছে কি? ডেল বি। ওকে, ডেল বি। আচ্ছা, আশা করি প্রবলেম নাই, আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, এখন এখানে খেয়াল করো, এটা ছিল কি? এটা ছিল আমাদের এই চাপ ছিল না? তাহলে খেয়াল করো এস ইকুয়াল টু আমরা এখান থেকে কি করতে পারি, অর্থাৎ এই এসটা হচ্ছে তোমার বেসিক্যালি অতিক্রান্ত দূরত্ব না, মানে এই ফি থেকে কিউতে আসছে অতিক্রান্ত দূরত্ব। মানে তুমি এই যে কোণটা তৈরি করছে এর ক্ষেত্রে চিন্তা করো, কৌণিক ব্যাগের মতো চিন্তা করো। তার মানে এই ফি থেকে কিউতে আসছে এই যে চাপটা, এটা কিন্তু অতিক্রান্ত দূরত্ব। তার মানে এখানে
এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বি ডেল টি লিখতে পারি না? মানে ডেল টি সময় আসছে এবং এখানে যদি ব্যাগটা তোমার ব্যাগটা হচ্ছে ডেল বি, এই যে খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি না বি ডেল টি? খেয়াল করো, যদি ডেল টি সময় আসে এবং ব্যাগটা যদি বি হয়, মানে এই যে ডেল বি এটাকে বি লিখলাম, কোনো সমস্যা নাই, মানে ব্যাগের পরিবর্তনটা এখানে লিখলাম, প্রবলেম নাই। ঠিক আছে, তো এইটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। কারো কি প্রবলেম আছে, মানে এখানের মধ্যে কারো প্রবলেম আছে কিনা? তার মানে এস ইকুয়াল টু বিটি, এই জিনিসটাই হচ্ছে তোমার বেসিক্যালি বৃত্তচাপ। ওকে, এই জিনিসটাই হচ্ছে বৃত্তচাপ। কারণ দেখো তোমার এই যে থিটা কোণটা তৈরি করছে, তার মানে কি ফি থেকে কিউতে আসছে, তো ফি থেকে কিউতে যদি আসে তাহলে মানে অতিক্রান্ত দূরত্বই তো ফি থেকে কিউ, কারণ এই যে থিটা, তখনই তো তোমার এই থিটা কোণটা তৈরি হবে। ওকে, আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের কারো প্রবলেম থাকার কথা না। ওকে, এখন আমরা সদৃশ ত্রিভুজের ধর্ম অনুসারে, মানে এই দুইটা ত্রিভুজ এখন সদৃশ, তো সদৃশ ত্রিভুজের ধর্ম অনুসারে আমরা এখানে খেয়াল করো আমরা কি কি করছি। আমরা হচ্ছে বিসি সমান ধরছি ফি কিউ, আমরা হচ্ছে বিসি সমান ধরছি ফি কিউ, আর ওপি সমান ধরছি কি এ বি। ওকে, আর ও কিউ সমান ধরছি হচ্ছে এসি। আমরা এখানে হচ্ছে তোমার সদৃশ ত্রিভুজের যে সূত্রটা, সেই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, খেয়াল করো তাহলে আমরা হচ্ছে কি কি নিব এখানে খেয়াল করো, আমরা নিব হচ্ছে ফি কিউ বাই ও কিউ। আমরা যদি এতটুকু নিই, অর্থাৎ ফি কিউ বাই ও কিউ, আমরা যদি এতটুকু নিই, দেখো তোমার ফি কিউ বাই ও কিউ ইকুয়াল টু, এই ফি কিউ সমান কি ধরছিলা, ফি কিউ সমান ধরছিলা বিসি, তার মানে বিসি বাই ও কিউ সমান ধরছিলা এসি। আচ্ছা, এখানে আসলে কি করলাম, যেহেতু দুইটা ত্রিভুজ সদৃশ, তার মানে এদের দুইটা বাহুর অনুপাত, এই দুইটার অনুপাত কিন্তু এই দুইটার অনুপাতের সমান হবে। ওকে, এখান পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, এখান পর্যন্ত কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা, আশা করি এখান পর্যন্ত তোমাদের কারো প্রবলেম থাকার কথা না। ওকে, এই যে এদের হচ্ছে যে দুইটা বাহুর অনুপাত নিলাম, এখানে দুইটা বাহুর অনুপাত নিলাম, তারপরে আমরা হচ্ছে এখানে জাস্ট মানটা বসাবো। কি করব, আশা করি আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন হচ্ছে এদিকে একটু খেয়াল করো, আমি হচ্ছে জাস্ট মানটা বসাবো। মানটা বসাবো, কি করব, বিসি, বিসি সমান আসলে কি ছিল তোমার, বিসি সমান একটু খেয়াল করো, বিসি সমান আমাদের কি ছিল, বিসি সমান ছিল কি ডেল বি ছিল। তার মানে এখানে দেখো এই যে বিসি, বিসি সমান কি ছিল, আলটিমেটলি তুমি ডেল বি লিখছিলা, তাহলে এখানে দেখো লিখলাম ডেল বি। তারপর তুমি এসি সমান কি লিখছিলা, এই যে এসি, এসি সমান কি লিখছিলা, এসি সমান মানে এসি সমান আলটিমেটলি বি টু লিখছিলা। এখন এই বি টু মানে কি, বি টু মানে বি না, তার মানে সোজা কথা হলো ব্যাগ, বি ওয়ান বি টু পরের হিসাব মানে ব্যাগ। ওকে, তারপরে ফি কিউ, ফি কিউ সমান কি করছিলা, ফি কিউ সমান কত ধরছিলা বিসি, তার মানে বিসি। এখানে খেয়াল করো এই ফি কিউ, ফি কিউ সমান কত পাইছিলা, এই চাপটা এটাই তো ফি কিউ, তাহলে এই চাপটা এটাই তো আমাদের ফি কিউ, তাহলে আমরা কত পাইছিলাম, বি ডেল টি পাইছিলাম না, এই ফি কিউ সমান কত পাইছিলাম, বি ডেল টি। তাহলে এখানে একটু দেখো আমরা পাচ্ছি কত, বি ডেল টি। তারপরে ও কিউ সমান কত পাইছিলা, ও কিউ, ও কিউ সমান, এই ও কিউ সমান কত পাইছিলা, মানে ব্যাসার্ধ, তার মানে আমরা এখানে লিখতে পারি আর, আর লিখতে পারি। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে আমাকে একটু জানাও। অর্থাৎ এখানে খেয়াল করো, একদিকে হচ্ছে আমি ব্যাগটা নিলাম, আরেকদিকে হচ্ছে এই ব্যাসার্ধ আর বৃত্ত থেকে যে মানে বৃত্ত থেকে যে জিনিসগুলো পাই সেই জিনিসগুলো নিলাম। ওকে, এই ফি কিউ ও কিউ মানে বৃত্তে যেটা আছে সেখানে হচ্ছে বৃত্ত থেকে যা যা পাইছো সেটা নিলাম। তো বৃত্ত থেকে পাইছি হচ্ছে এখানে ফি কিউ সমান পাইছি হচ্ছে বি ডেল টি, তারপরে ও কিউ সমান পাইছি হচ্ছে তোমার আর, তার মানে বৃত্ত থেকে যা পাইছি। আর এটা হচ্ছে বৃত্তের বাইরে, তো বৃত্তের বাইরে আছে শুধু ব্যাগ, এখানে আর টান নাই, তার মানে এখানে শুধু ব্যাগ গুলা লিখলাম। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত কারো প্রবলেম নাই। এতটুকু পর্যন্ত আশা করি কারো প্রবলেম থাকার কথা না। প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো যে কারো কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু জিজ্ঞেস করো। তো ওকে, তো এতটুকু পর্যন্ত আমি দেখতে পাচ্ছি কারো কোনো প্রবলেম নাই। এখন খেয়াল করো এই ডেল টিটাকে এখানে নিয়ে আসো, তাহলে এখান থেকে ডেল বি বাই ডেল টি, তাহলে এই বিটা কি হবে, এখানে চলে যাবে, তার মানে বি গুণ বি ডিভাইডেড বাই আর, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি বি স্কোয়ার বাই আর। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ডেল বি বাই ডেল টি, ডেল বি বাই ডেল টি। আচ্ছা, অনুপাত, অনুপাতটা হচ্ছে কি তোমার এখানে দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ, তার মানে এদের যে কোনো দুইটা বাহুর অনুপাত
তুমি সমান ধরতে পারবা এখানে সদৃশ ত্রিভুজের নিয়ম অনুসারে। তার মানে আমি ধরছি বিসি বাই এসি ধরছি, বিসি বাই এসি, তো এখানেও সেম, বিসি সমান ফি কিউ, তার মানে লিখলাম ফি কিউ, এসি সমান হচ্ছে তোমার ও কিউ, লিখলাম ও কিউ। তো এখন এটা যেহেতু বাইরে আছে, তার মানে এই বিসি বাই এসি এখানে হচ্ছে ব্যাগটা লিখবো, কারণ এখানে ব্যাগ আছে। আর এটা যেহেতু এখানে বৃত্তের ভিতরে আছে, তো বৃত্তের ভিতরে যে ডাটা পাবো এখানে লিখলাম। তো ফি কিউ সমান আমরা একটু আগে বাইর করছিলাম এই বি ডেল টি, কারণ হচ্ছে ওই যে এখান থেকে এখানে আসছে অতিক্রান্ত দূরত্ব, আর এখানে ও কিউ, ও কিউ সমান হচ্ছে এসি, তো আমরা এই জিনিসটা লিখলাম। ওকে, আর কিছুই না। ও কিউ সমান এই যে আর কি, মানে বৃত্তেরটা বৃত্তের এই ব্যাসার্ধ সহ লিখছি, আর ওটা হচ্ছে জাস্ট ব্যাগ লিখছি। আচ্ছা আচ্ছা, আরেকবার আরেকবার বলতেছি, খেয়াল করো। দেখো এটা হচ্ছে বৃত্তের মধ্যে, এটা হচ্ছে বৃত্তের বাইরে। তো বৃত্তের বাইরে আছে শুধু ব্যাগ, আর এটা হচ্ছে বৃত্তের ভেতরে, এখানে ব্যাসার্ধ আছে, রেডিয়াস আছে। তো আমি কি করলাম, যেহেতু দুইটা ত্রিভুজ সদৃশ, যে কোনো দুইটার অনুপাত নিলাম। তো আমি বিসি আর এসি এর অনুপাত নিলাম, বিসি আর হচ্ছে এসি এর অনুপাত নিলাম। ওকে, এখানেও সেম, বিসি সমান ধরছো ফি কিউ, তার মানে বিসি সমান সমান ফি কিউ বসাইলাম, এসি এর সমান সমান ও কিউ বসাইলাম। ওকে, এখন খেয়াল করো, তাহলে বিসি এসি আছে হচ্ছে বৃত্তের বাইরে। তো বিসি সমান কত আছে, ডেল বি, লিখলাম ডেল বি। এসি সমান আছে বি টু, বি টু বি ওয়ান যাই থাক, জাহান নামে যাক, আলটিমেটলি কথা হলো এটা বি, এটা ব্যাগ, এটার প্রথম পরিচয় হচ্ছে এটা একটা ব্যাগ। তার মানে এখানে আহ, এটা হচ্ছে ব্যাগ, বুঝতে পারছো, এটা হচ্ছে ব্যাগ। তারপর খেয়াল করো ফি কিউ বাই ও কিউ, ফি কিউ, ফি কিউ কি, ফি কিউ হচ্ছে এই যে একটু আগে যে বাইর করলাম, মানে ফি থেকে কিউতে আসতে কত দূরত্ব টোটাল। তার মানে আমরা করছিলাম কি এস ইকুয়াল টু বিটি, তার মানে এই যে বি ডেল টি, তার মানে ফি কিউ সমান আমরা বি ডেল টি বাইর করছিলাম। আর হচ্ছে ও কিউ, ও কিউ সমান দেখো বৃত্তের ব্যাসার্ধ ও কিউ, ও কিউ সমান আর, এটাই বসাইলাম। আশা করি কারো প্রবলেম প্রবলেম থাকার কথা না, কারো প্রবলেম থাকার কথা না। দেখো এখন কোনো প্রবলেম আছে কিনা, বা কোন জায়গাটায় প্রবলেম আছে আমাকে একটু জিজ্ঞেস করো, কারণ এখান থেকে বের হয়ে গেলে তুমি আর আলটিমেটলি ইয়ে জিনিসগুলো মানে জিনিসটা ধরতে পারবা না। কিন্তু আমাকে দ্রুত কমেন্টে জানাও যে কারো প্রবলেম আছে কিনা। না না, এই টপিকটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট হবে কেন, আমি তো আমার মনের শান্তির জন্য পড়াচ্ছি। বেটা অ্যাডমিশনের ক্লাস চলতেছে, তুই জিজ্ঞাসা অ্যাডমিশন ইম্পর্টেন্ট কিনা। আচ্ছা, তারপর দেখো তাহলে এখান থেকে খেয়াল করো, তার মানে আমরা পাচ্ছি কি এখানে তোমার এই ডেল বি বাই ডেল মানে টি পাচ্ছি আর কি, ডেল বি বাই কি পাচ্ছি, ডেল বি বাই ডেল টি পাচ্ছি। ওকে, তার মানে এখান থেকে এই ডেল বি বাই ডেল টিকে আমি লিখতে পারি না, এ লিখতে পারি, এটা সমান এ লিখতে পারি। তাহলে এ, তার মানে আলটিমেটলি সূত্র হচ্ছে এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর, এই সূত্রের প্রমাণটাই হচ্ছে এতক্ষণ তোমাকে করাইছি। ওকে, কারো আশা করি প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, তোমরা তোমরা যারা হচ্ছে বারবার মিস করতেছো, তোমরা তোমরা সম্ভবত মানে আমি বুঝতেছি না পাইজলামি করতেছো না কি করতেছো। অলরেডি 3বার বলা হয়েছে একটা টপিক, এতবার বলা হলে যার নেট প্রবলেম, মানে এই আমাজন জঙ্গলে থাকলেও ক্লাসে সমস্যা হওয়ার কথা না। খেয়াল করো, আরেকবার বললাম, এখানে তুমি দুইটা ত্রিভুজকে হচ্ছে কি তুমি সদৃশ সদৃশ ধরছিলাম আমরা, কেন সদৃশ, এখানে লেখা আছে এটার বাহু সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, তার মানে সব সমান, তাহলে সব সদৃশ। আচ্ছা, এখন এটা যে কোনো দুইটা বাহুর অনুপাত নিলাম, এটা দুইটার অনুপাত নিলাম, এখানে আছে শুধু ব্যাগ। তো দেখে দেখে মান বসাও, বিসি সমান ডেল বি আর এসি সমান বি বসাও। তারপরে এখানে ফি কিউ বাই ও কিউ, এটা হচ্ছে বৃত্তের ভিতরে, তো ফি কিউ সমান হচ্ছে তোমার এই যে ফি কিউ, মানে ফি থেকে কিউ তো যাইতে কত দূরত্ব, এটা তুমি একটু আগে বের করছো, বি ডেল টি। তারপর হচ্ছে ও কিউ, ও কিউ সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, এটা আমি বসাইলাম। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর আর বলা হবে না ভাইয়া, তুমি তুমি হচ্ছে একটু রেস্ট নাও, পরে ক্লাস করো। এখন ঠিক আছে, তাহলে দেখো, তার মানে আমরা এখান থেকে আলটিমেটলি যে সূত্রটা পাইলাম এ ইকুয়াল টু কি বি স্কোয়ার বাই আর। ওকে, এ ইকুয়াল টু আমরা কি পাইলাম, বি স্কোয়ার বাই আর পাইলাম। এখন দেখো এই যে ত্বরণটা, এটা কাজ করে কিন্তু তোমার কেন্দ্রের দিকে, কোন দিকে কাজ করে, এই কেন্দ্রের দিকে কাজ করে। এই ত্বরণটা কাজ করে হচ্ছে তুমি যখন বস্তুটাকে ঘুরাবা এভাবে সমদ্রুতিতে, তখন কেন্দ্রের দিকে কাজ করে। এই ত্বরণটার জন্যই তোমার হচ্ছে, অর্থাৎ এই যে কেন্দ্রের দিকে ত্বরণটা কাজ করতেছে, এই ত্বরণটার জন্য একটা বল অনুভূত হবে। কি অনুভূত হবে, বল অনুভূত হবে। এই বলটাকে বলা হয় তোমার কেন্দ্রমুখী বল। তার মানে যেই ত্বরণটা তোমার কেন্দ্রের দিকে কাজ করতেছে, এটার জন্য একটা বলও কাজ করবে কেন্দ্রের দিকে, এটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। তার মানে এখানে আমরা আলটিমেটলি এই ছোটখাটো জিনিসগুলো একটু মুছে দিই। খেয়াল করো, এফ ইকুয়াল টু এম এ, এম এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর। ওকে, তার মানে এফ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম বি স্কোয়ার বাই আর। ওকে, এফ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম বি স্কোয়ার বাই আর। এই যে তুমি ত্বরণটার জন্য, ত্বরণটার জন্য
এই যে তুমি ত্বরণটার জন্য তুমি হচ্ছে যে এখানে বলটা পাইলা, এই বলটাই হচ্ছে কি তোমার কেন্দ্রমুখী বল। আশা করি এতটুকু পর্যন্ত কারো প্রবলেম থাকার কথা না। এখানে যদি প্রবলেম থাকে তুমি পরবর্তী টপিকগুলো আর বুঝবা না। তো এখানে কোনো প্রবলেম থাকলে আমাকে এখনো দ্রুত জিজ্ঞেস করো যদি কোনো প্রবলেম থাকে। আর যারা হচ্ছে ক্লাসের লাস্টে এসে জয়েন করছো, ক্লাসের লাস্টে এসে জয়েন করছো, তারা হচ্ছে মানে কোশ্চেন জিজ্ঞেস করবা না। তো তোমার কোনো কোশ্চেনে জিজ্ঞেস করার অধিকার নাই, কারণ তুমি ক্লাসের লাস্টে জয়েন করছো। তো এখানে একটু খেয়াল করো, তার মানে এই যে দেখো এই যে তুমি বলটা পাইলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এখন এখন কারো কোশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করো, যারা হচ্ছে প্রথম থেকে ক্লাস করতেছো বুঝতে সমস্যা হলে একটু জিজ্ঞেস করো। কারণ এখান থেকে বের হয়ে গেলে তুমি আলটিমেটলি বুঝতে পারবা না, এখান থেকে বের হইলে আর মানে বুঝতে পারবা না ভালোভাবে। তো আমাকে একটু জিজ্ঞেস করো যে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো। আচ্ছা, আশা করি কারো প্রবলেম নাই। ওকে, আশা করি কারো প্রবলেম নাই, তাহলে আমি হচ্ছে মুছে ফেলবো। আচ্ছা, আমি তাহলে মুছে ফেললাম। তার মানে তুমি বুঝলা এই যে বলটা, এটাই আসলে বেসিক্যালি কি আমাদের কেন্দ্রমুখী বল তুমি এখান থেকে পাইছো। ওকে, আমি এটা মুছে ফেললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলটা বলটা হচ্ছে কি, তুমি এই যে তুমি একটা ত্বরণ পাইলা না, এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর। তো যেখানে ত্বরণ থাকবে সেখানে তো একটা বল থাকবে, ত্বরণ তো ত্বরণের জন্য তো অবশ্যই একটা বল থাকবে। তার মানে এই বলটা হচ্ছে, তুমি আমরা জানি বল নর্মাল এফ ইকুয়াল টু এম এ, তো এ সমান বি স্কোয়ার বাই আর পাইছো। তার মানে এফ ইকুয়াল টু এম এর জায়গায় বসাবা, তাহলে এফ ইকুয়াল টু আসবে এম বি স্কোয়ার বাই আর। এটাই হচ্ছে আসলে তোমার কেন্দ্রমুখী বল। আহ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খেয়াল করো। ওকে, ওকে, এখন এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে তোমার মানে নতুন ইয়েতে যাব, সেটা হচ্ছে কি আমাদের কেন্দ্রমুখী বল আর হচ্ছে কেন্দ্র বিমুখী বল, এই টপিক গুলাতে একটু যাব। আচ্ছা, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন এখন আমরা কেন্দ্রমুখী, অলরেডি তুমি হচ্ছে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল পড়ে ফেলছো। ওকে, এখন আমি তারপরে একটু আরেকটু ডিটেল বলবো, ঠিক আছে? খেয়াল করো, কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল দুইটা একসাথেই পড়াবো, দুইটা একসাথেই পড়ানো যাবে। ওকে, এখন খেয়াল করো তাহলে এই কেন্দ্রমুখী আর হচ্ছে কি তোমার কেন্দ্র বিমুখী বল, এই দুইটা টপিক হচ্ছে আমরা মানে অলরেডি তোমাকে পড়ায় ফেলছি। তারপরও তোমাকে একটু দেখাবো, খেয়াল করো। আমি যদিও চিত্র ভালো আঁকতে পারি না, তারপরও আসলে দেখো একটু দেখাই, চিত্র আমি আঁকতে পারি না। ধরো আগের মতো সেম, এই কলমের মাথায় একটা রশি বাঁধলা, তারপরে সেই রশির মাথায় একটা ধরো পাথর বা কাগজের টুকরা বাঁধলা। তারপরে এখানে আমি এটা দিয়ে বুঝালাম হচ্ছে, অর্থাৎ এই আমার মার্কারটা বুঝালাম। তারপরে ধরো এখানে গেল আর রেডিয়াস, তো এখানে হচ্ছে ধরো তুমি একটা ওই রশির মাথায় একটা বস্তু বাঁধলা, তো বেঁধে হচ্ছে সেটাকে ঘুরাচ্ছ। তার মানে ওই যে, তাহলে এখান থেকে তুমি বলতে পারবা যে ব্যাগ আছে, ত্বরণ আছে, তো এখানে একটা ত্বরণ কাজ করছিল না? আচ্ছা, তারপরে কথা হচ্ছে এখানে যে ত্বরণটা কাজ করতেছিল সেটা কোন দিকে কাজ করতেছিল, তোমার কাজ করতেছিল হচ্ছে এই কেন্দ্রের দিকে। ওকে, এই ত্বরণটা কাজ করতেছিল, আর ব্যাগটা কাজ করতেছিল হচ্ছে এদিকে। ওকে, ব্যাগটা কাজ করতেছিল হচ্ছে এদিকে। এখন দেখো এই কেন্দ্রের দিকে তোমার যে ত্বরণটা আসলে কাজ করতেছিল সেখানে, এটাই ছিল আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। তো এখন কেন্দ্রমুখী ত্বরণের জন্য আমরা জানি হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে এই কেন্দ্রমুখী ত্বরণের জন্য তোমার একটা, অর্থাৎ কেন্দ্রমুখী বলের জন্য তোমার একটা কেন্দ্র বিমুখী বলও কাজ করবে, স্বাভাবিকভাবে এখানেও কাজ করে। এবং আমরা জানি হচ্ছে যে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা একই সময়ে কাজ করে এবং ভিন্ন বস্তুর উপর কাজ করে। কি বলছি? ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া একই সময়ে কাজ করে। আচ্ছা, তার মানে এখানে একটু খেয়াল করো, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া একই সময়ে কাজ করে কিন্তু ভিন্ন বস্তুর উপর কাজ করে। এখন কথা হলো, ক্রিয়াটা যদি অফ হয়ে যায় প্রতিক্রিয়াও কিন্তু অফ হয়ে যাবে। খেয়াল করো, এখানে তোমার এখানে হচ্ছে এই মার্কার আছে, তারপর এখানে একটা বস্তু আছে যেটাকে তুমি ঘুরাচ্ছ। তো দেখো এই মার্কারটা বস্তুটার উপর একটা বল দিবে,
হইতে পারে এটা কেন্দ্রমুখী বল, হইতে পারে বিমুখী বল, আবার এই বস্তুটা এই মার্কারের উপর একটা বল দিবে। তো এখন এখানে কোনটা আসলে কেন্দ্রমুখী বল কোনটা কেন্দ্র বিমুখী বল তোমাদের হচ্ছে এই জিনিসটা একটু প্রবলেম হয়। ওকে, আচ্ছা খেয়াল করো তাহলে এই মার্কারটার মাথায় হচ্ছে অর্থাৎ এই সুতা বেঁধে তুমি এই বস্তুটাকে ঘুরাচ্ছ। এখানে একটু লিখে রাখো, এখানে একটু লিখে রাখো যে দেখো এই তোমার কেন্দ্রমুখী ত্বরণটা কাজ করতেছে কোন দিকে, ভিতরের দিকে, ভিতরের দিকে কাজ করতেছে না? তো স্বাভাবিকভাবে এখানে তোমার কেন্দ্রমুখী বলটাও কিন্তু এদিকে কাজ করতেছে। তো এই কেন্দ্রমুখী বলটার বিপরীতে কি করবে, একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। এখন কথা হলো, আমার কথা হলো এই মার্কারটা এই বস্তুটার উপর কোন বল দিচ্ছে আর বস্তুটা এই মার্কারটার উপর কোন বল দিচ্ছে। আচ্ছা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, যারা হচ্ছে এই টপিকটা আগে থেকে জানতো আমাকে একটু জানাও যে এই মার্কারটা বস্তুটার উপর কোন বল দিচ্ছে, কেন্দ্রমুখী দিচ্ছে না কেন্দ্র বিমুখী দিচ্ছে, আমাকে একটু জানাও এই জিনিসটা। আমি দেখতে চাই আসলে কয়জন জিনিসটা তুমি ক্লিয়ারলি বলতে পারো। ওকে, আচ্ছা একটু দ্রুত আমাকে জানাও যে এই মার্কারটা তোমার এই মানে গুণা যেটাকে তুমি ঘুরাচ্ছ সেই বস্তুটার উপর কি বল দিচ্ছে, কেন্দ্রমুখী বল দিচ্ছে না কেন্দ্র বিমুখী বল দিচ্ছে। ওকে, আচ্ছা আমি দেখতে চাই যে আসলে কারা হচ্ছে আনসার করতে পারো। তা আমি বুঝাই দিব, কোনো টেনশনের কিছু নাই, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা তার মানে আম, তার মানে তুমি বলতেছো এই মার্কারটা এই বস্তুটার উপর যেই বল দিচ্ছে সেটা হচ্ছে কি বলতেছো, কেন্দ্র বিমুখী বল। ওকে, সবাই 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 কি সবাই দেখে দেখে বলতেছো? আচ্ছা সবাই 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 দেখে দেখে বলতেছো না, কেউ কেউ কেন্দ্রমুখী বলো, কেউ কেন্দ্রমুখী বলো, বিমুখী কেন বলতেছো সবাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর আর কমেন্ট করতে হবে না, বুঝছি বুঝছি, তোমরা তোমরা আসলে মানে সবাই মানে দেখে দেখে বলতেছো, আসলে তুমি ব্যাপারটা আসলে ভুল বুঝছো বুঝছো। এটা মানে আর কমেন্ট করো না, আর আর লজ্জা দিও না আমারে। তো এটা হচ্ছে কি তোমার এই মার্কারটা এই ঘূর্ণায়মান বস্তুটার উপর আসলে যেই বল কাজ করতেছে সেটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বল। কি বল? কেন্দ্রমুখী বল বা অভিকেন্দ্র বল। দেখো তুমি যদি ব্যাপারটা এমন করো, এই আঙ্গুলের আগায় তোমার বইতে একটা এক্সাম্পল আছে, বইতে একটা এক্সাম্পল আছে এই আঙ্গুলের আগায় একটা সুতা বেঁধে এভাবে ঘুরাচ্ছে। বইটা যদি সামনে থাকে খোলো, খুলে একটু মিলাও, আঙ্গুলের আগায় সুতা বেঁধে ঘুরাচ্ছে। এখন আর কমেন্ট করো না, এই কেন্দ্র কেন্দ্র বিমুখী আর কমেন্ট করো না, যাক দুইজন মনে হয় কমেন্ট করছে, দুই তিনজন কেন্দ্রমুখী। ওকে, এখন এই আঙ্গুলের আগায় একটা এক্সাম্পল দেওয়া আছে যে সুতা নিয়ে ঘুরাচ্ছ। তো এই আঙ্গুলটা সুতা মানে এই সোজা কথা হলো যে তোমার এই আঙ্গুলটা যে বস্তুটা ঘুরতেছে তার উপর যেই বলটা দিচ্ছে সেটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল। ওকে, বইটা খোলো, বইটা খুলে হচ্ছে কেন্দ্রমুখী বলের সেকেন্ড ফেরা, সেকেন্ড ফেরা 2 নাম্বার লাইনটা একটু দেখো, দেখবা এই লেখাটাই লেখা আছে যে তোমার পাথরটির উপর সবসময় সুতোর মাধ্যমে অভিকেন্দ্র বল কাজ করে। অর্থাৎ পাথরটির উপর, এটা হচ্ছে সেই পাথর, সব সময় সুতোর মাধ্যমে অভিকেন্দ্র বল কাজ করে। অভিকেন্দ্র বলটাই হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল। তার মানে তুমি যে জিনিসটা ভুল বলতা, আচ্ছা তার মানে তুমি যে জিনিসটা ভুল জানতা, ঠিক আছে তোমার ত্বরণটা তো ভেতরের দিকে কাজ করতেছে। এখন এখানে একটু খেয়াল করো, তুমি তুমি মানে ত্বরণটা ঠিক আছে ভেতরের দিকে কাজ করতেছে। তো এখন এই বস্তুর বলটা, আচ্ছা এই বস্তুটা কেন্দ্র আছে, এই বস্তুটা কেন্দ্রে আছে, তো এটা নিজের বলটা কেন এর উপর কাজ করবে? তুমি তুমি একটু চিন্তা করো, তুমি যে বললা ঠিক আছে এর এই কেন্দ্রে আছে, এর বলটা কেন্দ্র মানে এর বলটা কেন্দ্রমুখী, ঠিক আছে। এখন তুমি তুমি তোমার নিজের বলটা নিজের উপরে কেন মারবা? মানে কেউ কি হচ্ছে আমরা আমরা থুতু ফেলার সময় কি করি, সামনে পালাই না উপরের দিকে মারি? উপরের দিকে মারলে তো তোমার গায়েই পড়বে, তার মানে ওই বলটা তুমি কেন আবার নিজের উপরে অ্যাপ্লাই করবা? একটু চিন্তা করো। তাহলে দেখো ঠিক আছে ত্বরণটা ভেতর দিয়ে কাজ করতেছে, এর বলটা কেন্দ্রমুখী বল, কিন্তু কেন্দ্রমুখী বলটা কাজ করবে, নিজের বল কাজ করবে অন্যের উপর। তার মানে এখানে একটু দেখো, এই বলটা কাজ করবে বাইরের উপর। তো এখানে একটা কথা লিখো, নিজের বল কাজ করবে অন্যের উপর। এখানে এটা একটু লিখো যে নিজের বল কাজ করবে
আচ্ছা, এটা একটু লেখো যে নিজের বলটা কোন দিকে কাজ করবে। নিজের বলটা কাজ করবে হচ্ছে অন্যের উপর। এটা একটু সবাই কমেন্ট সেকশনে দ্রুত লেখো, কারণ হচ্ছে তুমি তুমি যদি জিনিসটাকে একটু ইন্টারেস্টিং করে মনে রাখো, তোমার মনে থাকবে আচ্ছা আমি আমি এটা আসলে কমেন্ট করছিলাম, খুব ফানি একটা ব্যাপার। হ্যাঁ, আসলে ফানি, জিনিসটা ফানি হোক, তারপর হচ্ছে তুমি জিনিসটা মনে রাখো, কারণ এই টাইপের কোশ্চেন তোমার ভার্সিটিতে আসবে, তখন তুমি আনসার করতে পারবা না। এটা ঠিক আছে, এটা কেন্দ্রমুখী বল, কিন্তু নিজের বলটা কাজ করবে অন্যের উপর। তার মানে এই এটা মার্কারটা বা সোজা কথা হলো সুতাটা তোমার এই পাথরটার উপর যেই বলটা দিচ্ছে সেটা হলো কেন্দ্রমুখী বল। এটা একটু সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা, এখন সবাই বুঝতে পারছো কিনা? এখন সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আর যারা হচ্ছে বই থেকে এই লাইনটা পাচ্ছ না, তোমরা হচ্ছে কেন্দ্রমুখী বলের সেকেন্ড ফেরার 2-3 লাইনটা একটু পড়ো। 2-3 লাইনে হচ্ছে এটা আছে। এখানে 2-3 লাইনে হচ্ছে তোমার যেই কথাটা আছে যে তোমার পাথরটির উপর সব সময়, পাথরটির উপর, পাথর কোনটা? পাথর হচ্ছে এটা। তার মানে পাথরটির উপর সব সময় সুতোর মাধ্যমে, সুতো হচ্ছে এটা, পাথরটির উপর সব সময় সুতোর মাধ্যমে অভিকেন্দ্র বল কাজ করে। এটা সেকেন্ড ফেরার 2 নাম্বার লাইনে আছে, একটু দেখো। তাহলে দেখো পাথরটির উপর সব সময় কি করে? সুতোর মাধ্যমে অভিকেন্দ্র বল কাজ করে। ওকে, এখন এখন কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, যে এখন কারো প্রবলেম আছে কিনা, এতটুকুর মধ্যে কারো প্রবলেম আছে কিনা। এটা মনে রাখলেই হবে, নিজের বল কাজ করে অন্যের উপর, কারণ মানুষ কখনো থুতু উপরের দিকে মারে না, সবসময় সামনে মারে, পিছে মারে, সাইডে মারে, কিন্তু কখনো উপরের দিকে মারে না। তো তুমি যার বল যদি তারই এই বলটা তারে দিয়ে চাপা দাও, তাহলে লাভ কি হইলো? এই বল তো কোনো কাজে লাগলো না স্বাভাবিকভাবে। তার মানে নিজের বল কাজ করবে অন্যের উপর। ওকে, তাহলে এখান থেকে একটু লেখো। এখন এটাকে যদি মার্কার ধরো, এটা যদি পাথর ধরো, তাহলে মার্কারটা পাথরের উপর যেই বল কাজ করবে, দেখো আমি এখানে একটু দেখাই দিই। এই এই মার্কারটা পাথরের উপর যেই বল কাজ করবে, আর পাথরটা মার্কারের উপর যেই বল কাজ করবে, দেখো মার্কারটা পাথরের উপর যেই বল কাজ করবে এটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী, আর এটা হচ্ছে তোমার কেন্দ্র বিমুখী। স্বাভাবিকভাবে বাইরের দিকে হচ্ছে তোমার কেন্দ্রবিমুখী বলটা কাজ করে, কিন্তু এটা এখন এই যে পাথরের উপর তো কেন্দ্রবিমুখী বল, তো এখন ও হচ্ছে কার উপর অ্যাপ্লাই করবে? ও কেন্দ্রের দিকে অ্যাপ্লাই করবে না, কারণ হচ্ছে ও এখানে দুর্বল। তো ও কি করবে? ও চাইবে না টিকে থাকতে, তার মানে ও কিন্তু কেন্দ্রে একটা প্রেসার দিবে, মানে কেন্দ্রে একটা বল প্রয়োগ করবে, এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, এই আশা করি কারো প্রবলেম নাই। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো। এতটুকু পর্যন্ত কারো প্রবলেম নাই, এই কেন্দ্র বিমুখী মুখী মানে তোমার বুঝো হয়ে গেছে, তুমি এতটুকুই বুঝতা না, আমার দরকার ছিল তোমাকে এটা ধরাই দেওয়া, তো আজকের পর বুঝবা। ওকে, কারো প্রবলেম নাই তো একটু দ্রুত কমেন্ট করো, যদি প্রবলেম থাকে একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, আর হচ্ছে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী দুইটা বলেরই সমীকরণ হচ্ছে ওই যে তুমি আগে সমীকরণটা পড়ছিলা, এই যে কেন্দ্রমুখী এবং বিমুখী দুইটা বলের সমীকরণ। ওকে, কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী দুইটা বলের সমীকরণ হচ্ছে এই যে একটু আগে পড়ছিলে না, এফ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর, এটাই হচ্ছে সেই বল। ওকে, এফ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর। আচ্ছা, নো প্রবলেম, তাহলে আমি মুছে ফেলবো। আচ্ছা, আজকে কেমিস্ট্রি ক্লাস কে করছো? আচ্ছা ঠিক আছে, আবার কবে কবে জানো? আচ্ছা, আমি আবার কেমিস্ট্রি ক্লাস কবে আমি নিজেও আসলে জানি না। তো তোমাদের যে ভাইয়া হচ্ছে ক্লাস নিছে, ভাইয়া কেমন ক্লাস নিছে অবশ্যই আমাকে জানাবা, বা হচ্ছে এ করতে পারো, গ্রুপে পোস্ট করতে পারো। যদি আমি দেখি যে ক্লাস ভালো নিছে, তাহলে হচ্ছে আমি ওকে বলবো ক্লাস নিতে, আর নাইলে হচ্ছে বলবো না। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম হওয়ার কথা না। এখন তোমাকে আমি একটা কোশ্চেন করি। দেখো, নর্মালি হচ্ছে কি তোমার সাপোজ তোমরা হচ্ছে ক্যাপলারের সূত্র পড়ছিলে না, গ্রহ সম্পর্কিত ক্যাপলারের সূত্র। ক্যাপলারের সূত্র কয়টা ছিল? তিনটা ছিল। তিনটা কিভাবে? ল অফ ইলিপস, ল অফ এরিয়া, ল অফ টাইম। তার মানে তিনটা সূত্র ছিল। যাই হোক, সেটা আমরা পরে পড়াবো, এখন খেয়াল করো। তার মানে এখানে আমাদের সূর্য মামা ছিল, সূর্যি মামা, এই তো এখানে গ্রহগুলো ছিল। এখন খেয়াল করো, তোমাকে আমি কোশ্চেন করলাম, এই সূর্য গ্রহের উপর কোন বল প্রয়োগ করে, আর গ্রহে সূর্যের উপর কোন বল প্রয়োগ করে। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভার্সিটিতে আসবে। সূর্য গ্রহের উপর কোন বল প্রয়োগ করে, গ্রহে সূর্যের উপর কোন বল প্রয়োগ করে। আমাকে জাস্ট এক সাইড বলো, সূর্য গ্রহের উপর কোন বল প্রয়োগ করে, এটার আনসার দাও। সূর্য গ্রহের উপর কোন বল প্রয়োগ করে, এটার আনসার দাও, তাহলে আমি বুঝবো তুমি আসলে কি বুঝছো।
সূর্য গ্রহের উপর কোন বল প্রয়োগ করে এটা আমাকে বলো। আমি হচ্ছে মার্কিং করে দেখাই দিই। এই সূর্য গ্রহের উপর কোন বল প্রয়োগ করে এটা আমাকে কমেন্টে একটু দ্রুত জানাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো দেখো সূর্য গ্রহের উপর কোন বল প্রয়োগ করে। আরে বাদ দাও কেমিস্ট্রি ক্লাস, কেমিস্ট্রি ক্লাস তো হচ্ছে আমি যখন চাইবো তখনই হবে। তোমরা আমাকে জানাবা যে তোমার ক্লাসটা কেমন লাগছে, তাহলে আমি ক্লাস দেব। এখন আমাকে জানাও যে তোমার সূর্য গ্রহ যেই বলটা প্রয়োগ করছে সেটা আসলে কি বল, সেটা একটু আমাকে জানাও। আরে সাবাস, বাচ্চা কাচ্চা এখন সব পারে। দেখো একটু একটু আগে না তুমি বলছিলা কেন্দ্র বিমুখী বল, একটু আগে তো তুমি বললা এই যে বাইরের দিকে কেন্দ্র বিমুখী বলছিলা, একদম মোটামুটি 20-30 জন একসাথে বলছিলা, এখন কেন কেন্দ্রমুখী বলতেছো? খেয়াল করো। তার মানে এই যে গ্রহের উপর যেই বলটা আসলে মানে অ্যাপ্লাই করতেছে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কারণ সূর্য যদি নিজের বল নিজের উপর প্রয়োগ করে তাহলে লাভ কি হলো সূর্যের এই পাওয়ার দিয়া। তার মানে এই গ্রহগুলা সূর্যের উপর যে বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো, কারো এতটুকুর মধ্যে প্রবলেম থাকার কথা না। ওকে। আর এই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল দুইটার ইকুয়েশন হলো একটা, ওই ইকুয়েশন একটাই। তাহলে এতটুকু পর্যন্ত কারো প্রবলেম থাকার কথা না। ওকে। আরেকটা জিনিস একটু বলি, অনেকে হয়তো জানো না, খেয়াল করো। একটু পরেই পড়াবো। এই যে রশিটা ধরো আমি আঙ্গুলের আগায় বেঁধে পাথর বেঁধে যে ঘুরাচ্ছি, বেসিক্যালি এই যে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল বের করতেছো, এখানে কি বাইর করতেছো তুমি? বেসিক্যালি সুতার টান বাইর করতেছো। কি বাইর করতেছো? সুতার টান। এই সুতার টান যত হবে, মানে সোজা কথা হলো সুতাটা কত টানে ঝুলে আছে, কত টানে ঝুলে আছে। আমরা কি করি, একটা জিনিসকে টান টান করার জন্য কি করি, টান দিয়ে টাইট করি না, এরকম। এই যে ঘুরাচ্ছ কত টানে ঝুলে আছে, তার মানে কত টান। মানে টানটাই হচ্ছে তুমি এখানে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল হিসেবে পাচ্ছ। বুঝতে পারছো? একটু পরে আমরা আসতেছি টানে। আরে ম্যাথ করাবো, সমস্যা নাই। একটু একটু পরে আসতেছি, আর একটু পড়াশোনা আছে, আমরা আজকের ক্লাসটা একটু বড় হবে। আচ্ছা সবাই সবাই হচ্ছে আজকের ক্লাস একটু বড় হবে, আরো আধা ঘন্টা মতো লাগবে। সবাই হচ্ছে নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু কর। আচ্ছা আশা করি এটা এটা বুঝতে পারছি, তো কোনো সমস্যা নাই। এখন আমরা কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের যে ব্যবহার ব্যাংকিং ওই জিনিসটা পড়াবো, কিন্তু ওই জিনিসটার আগে তোমাকে হচ্ছে আমি আরেকটা টপিক নিয়ে একটু বলবো, সেই যে জিনিসটা তোমার হচ্ছে অ্যাডমিশনে আসলে জানা উচিত। ওকে। একটু খেয়াল করো। আচ্ছা সবাই হচ্ছে মেনশন দেওয়া শুরু কর। এখানে একটু খেয়াল করো, এখন তোমাকে টান টান সম্পর্কিত জিনিস পড়াবো, সুতার টান। এই যে ধরো তুমি যে এটার মধ্যে একটা সুতা বেঁধে তার মাথায় একটা পাথর বেঁধে এই যে ঘুরাচ্ছ, বেসিক্যালি এখানে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল আসলে মানে কি বের করতেছো, এখানে আসলে সুতার টানটা বের করতেছো। তো এখন খেয়াল করো, এখন এতক্ষণ তো ঘুরাইছে এভাবে, এতক্ষণ ঘুরাইছে কিভাবে, এভাবে, জাস্ট লাইক দিস। এতক্ষণ তুমি এভাবে ঘুরাইছো না, এই যে এভাবে এভাবে ঘুরাচ্ছ। এখন আমি উপর নিচে ঘুরাবো, উপর নিচে ঘুরাবো। খেয়াল করো, এখন আমি এভাবেও ঘুরাবো। ওকে। ওকে। এতক্ষণ ঘুরাইছো কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের সময় এভাবে ঘুরাইছো, এরকম, জাস্ট অনুভূমিক বরাবর। কোন দিকে ঘুরাইছো? অনুভূমিক বরাবর। ওকে, অনুভূমিক তল বরাবর। এখন আমি মানে উলম্ব বরাবর ঘুরাবো, অবিলম্ব বরাবর ঘুরাচ্ছি। তাহলে দেখো এখন তুমি কি করবা। এখন ধরো, তো আমি এটাকে হচ্ছে ডট ডট দিয়ে আমি একটা করে দিই। আচ্ছা তারপরে, আচ্ছা এখন খেয়াল করো, তো এখানে এই টপিকটা খুবই ইন্টারেস্টিং, অ্যাডমিশনের জন্য খুবই ইন্টারেস্টিং। যারা হচ্ছে আজকের ক্লাসটা করে নাই ওরা হচ্ছে মিস করবে। যদি আজকের ক্লাস আমি ডিলেট করবো না, কারণ পুজোটা শেষ হোক, এরপর হচ্ছে তোমার করে দিব। আচ্ছা সুতোর টান, তাহলে সুতার টান বের করবা। এই যে তুমি যে এখান থেকে যে এখানে একটা পাথর বেঁধে ঘুরাচ্ছ, তাহলে এখানে এই বিভিন্ন বিন্দুতে তোমাকে আমি বললাম এই 4টা বিন্দুতে সুতার টানটা বের করো, তখন তুমি কি করবা। এখন খেয়াল করো, এই যে বস্তুটা, এই যে বস্তুটা, এটার কি একটা ওয়েট আছে। এই যে এই পাথরটার এটা কিন্তু একটা ওয়েট আছে। ওকে, এটা কি আছে, ওয়েট আছে, কতটুকু, mg পরিমাণ, mg পরিমাণ ওয়েট আছে। ওকে, mg পরিমাণ ওয়েট আছে। আচ্ছা তার মানে সব জায়গায় ওয়েট আছে, বস্তুটা যখন এখানে যাবে তখন ওয়েট আছে, এখানে গেলে ওয়েট আছে, এখানে গেলে ওয়েট আছে। এখন তোমাকে বললাম 4টা বিন্দুতে সুতোর টানটা কত, সুতার টান বের করব। খেয়াল করো, তো এখানে সুতার টানটা বের করা আসলে খুবই সহজ। তোমার যখন অনুভূমিক তলে থাকবে, আমি তোমাকে বলছি এই যে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল বের করতেছো, এটা আসলে সুতার টান বের করতেছো। তার মানে যখন এখানে থাকবে এই অনুভূমিক তলে, তখন তুমি এই যে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল যা পাইছো এটাই হচ্ছে সুতার টান, এটাই হচ্ছে তোমার সুতার টান।
ওকে, আশা করি আহ, মানে জিনিসটা বুঝতে পারছো, কারো প্রবলেম হওয়ার কথা না। এখন এবার কোশ্চেন হলো, উপরে টান কত হবে, নিচে টান কত হবে? আচ্ছা, আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও তো, উপরে টানটা কত হবে? আমি দেখতে চাই আসলে এই টপিকটা কেউ মানে আগে আসলে জানতা কিনা। আমি একটু দেখতে চাই যে তুমি এই টপিকটা আসলে জানতা কিনা। উপরে সুতোর টানটা কত হবে এবং নিচে সুতোর টানটা কত হবে? দুই পাশে তো দেখলাম কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের জন্য টানটা পাইছি। উপরে নিচে কত হবে আমাকে একটু জানাও দেখি। আমি দেখতে চাই যে একজন হইলো যাতে পারে। ওকে, উপরে সুতার টানটা কত হবে? আমি আবার বলে রাখি, ওয়েটটা হচ্ছে অল টাইম নিচের দিকে কাজ করবে। সুতা তোমার হচ্ছে তুমি যেদিকে ঘুরাও, পাথরটা উপরে যাক নিচে যাক যেখানেই যাক তোমার একই রকম হবে। ওকে, আমি আশা করি একজন হলেও পারবা, যদিও খুবই কঠিন একটা জিনিস, তারপরে আশা করি পারবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দ্রুত 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 রেসপন্স করতে হবে, তারপর খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, স্বাভাবিক এই টপিক তুমি মানে ম্যাক্সিমামই হচ্ছে পারবে না, এই জন্য হচ্ছে তোমাকে এটা পড়াচ্ছি। আহ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি কি হবে, খেয়াল করো। তোমার ওজনটা অল টাইম নিচের দিকে কাজ করে, ওজনটা কাজ করে হচ্ছে নিচের দিকে। তার মানে সুতার টান অনুভূমিক বরাবর এটা আছে, যখন এখানে যাবে বস্তুটা এখানে আছে, তো ওজনটা তো নিচের দিকে কাজ করতেছে। তার মানে খেয়াল করো, লব্ধি যে ইয়েটা হবে তোমার বলটা হবে, সেটাই তো আসলে এখানে টান হিসেবে কাজ করতেছে। তো আগে পাইছিলা এম বি স্কোয়ার বাই আর, আগে পাইছিলা এম বি স্কোয়ার বাই আর। এখন দেখো, তোমার এই সুতাটা হচ্ছে মানে এই তোমার পাথরটা উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাচ্ছে বলতে তুমি তো ওই হাতে ধরে রাখছো, না ধরে রাখলে কিন্তু উপরে চলে যাইতো। তুমি যদি এখান থেকে হাত থেকে সাইরা দাও তাহলে কিন্তু কিছুটা উপরে যাবে, উপরে যাইয়া হচ্ছে নিচে পড়বে। এখন খেয়াল করো, তা তোমার তার মানে পাথরটা যাইতে চাচ্ছ উপরের দিকে, কারণ যেহেতু তুমি এখন উপরের দিকে ঘুরাচ্ছ। সোজা কথা হলো একটা পাথরকে এভাবে উপরের দিকে মারো, তার মানে কি এটা উপরের দিকে যাইতে চাচ্ছে, কিন্তু ওইটা কাজ করতেছে নিচের দিকে। তার মানে লব্ধি বলটা কোন দিকে বেশি? উপরের দিকে বেশি, নাহলে তো পাথর নিচের দিকে নামতো। ওজনের চেয়ে লব্ধি বলটা বেশি, তার মানে এই বিন্দুতে তোমার এটা হবে এমজিটা বাদ দিতে হবে, এই ওজনটা বাদ দিতে হবে, কারণ এই ওজনের চেয়ে তোমার কিন্তু এই এমবি স্কোয়ার বাই আরটা বেশি, এজন্য কিন্তু পাথরটা উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এই এমবি স্কোয়ার বাই আর এটা অবশ্যই গ্রেটার দেন হচ্ছে এমজি, এজন্যই কিন্তু পাথরটা উপরের দিকে যাচ্ছে। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো, কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো। আচ্ছা, কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু জিজ্ঞেস করো, যে এতটুকুর মধ্যে কারো কি প্রবলেম আছে বুঝতে। এটা যেহেতু সম্পূর্ণ নতুন টপিক, অনেকেরই বুঝতে প্রবলেম হবে। ব্যাপারটা চিন্তা করো, একটা পাথরকে তুমি উপরের দিকে মারতেছো, তো এখন ওজন তো নিচের দিকে কাজ করে, কিন্তু পাথর যাচ্ছে উপরের দিকে, তার মানে উপরের দিকে লব্ধি বল বেশি, উপরের দিকে বলটা বেশি। তো বেশি যেহেতু, বেশিটা থেকে কমটা বাদ দিবা। ওকে, আশা করি কারো প্রবলেম নাই। কারো কি প্রবলেম আছে? আচ্ছা, কারো কারো কি প্রবলেম আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোণে কোণে থাকলে কি হবে? কোণে থাকলে এখানে বুঝতে হবে না, কারণ হচ্ছে তোমার এটা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে মানে ওই সময় আমরা পড়াবো। কোণে থাকলে কি হবে সেটা আমরা মহাকর্ষ অভিকর্ষতে পড়াবো। আচ্ছা, আবার একটু বলি, খেয়াল করো। তোমার একটা পাথরকে তুমি এরকম মারো, এভাবে উপরের দিকে মারো, তার মানে কি পাথরটা উপরের দিকে যাচ্ছে। এখন খেয়াল করো, পাথরটা তোমার উপরের দিকে যাচ্ছে ঠিক আছে, কিন্তু পাথরটার ওজনটা কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। তাহলে দেখো, ওজনটা নিচে কাজ করে তারপরও পাথরটা উপরে যায়, তার মানে উপরের দিকের বলটা কি বেশি। তাহলে এখানে খেয়াল করো, আমাদের নর্মাল যে বলটা ছিল সেটা হওয়ার কথা এমবি স্কোয়ার বাই আর, কিন্তু যেহেতু পাথরটা উপরের দিকে যাচ্ছে তার মানে এই বলটাকে উপেক্ষা করে কিন্তু উপরে যাইতে হবে। তার মানে এই বলটা বড়, মাইনাস এমজি। এই বলটা যদি ছোট হইতো পাথরটা নিচের দিকেই পড়তো। ওকে, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, কারো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখন কারো প্রবলেম হওয়ার কথা না, কারো কি প্রবলেম আছে? দেখো, এটা এটা কেন বুঝতেছো না আমি জানি না। তোমার একটা বস্তু উপরের দিকে যাচ্ছে, তোমার ওইটার ওজনটা কাজ করতেছে নিচের দিকে, তাহলে আলটিমেটলি লব্ধি বলটা কি হবে? এটা তো তোমাকে লিফটের যে ম্যাথ পড়াইছিলাম সেখানেও সেম পড়াইছিলাম। আলটিমেটলি তোমার ওইটা থেকে ওজনটা বাদ হবে, লিফটের ম্যাথও তো এটাই পড়াইছি। আচ্ছা, তাহলে দেখো কারো প্রবলেম আছে কিনা, কারো প্রবলেম থাকলে আমাকে একটু বলো। তারপর দেখো, এখন এখানে আসি, তাহলে নিচের দিকে কি হবে? নিচের দিকে ওই উপরের উল্টা হবে, মানে জাস্ট ওজনটা তোমার যোগ করে দিবা। তার মানে এখানে টি ইকুয়াল টু হচ্ছে এম বি স্কোয়ার বাই আর প্লাস এম জি, কি করে দিলা? যোগ করে দিলা। কারণ কি, এখন ওজনও নিচে নামতেছে, তোমার এই বস্তুটাও নিচে নামতেছে, সবকিছু নিচে নামতেছে, তার মানে এখানে যোগ করবা। এই হচ্ছে চারটা কথা, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝতে হবে।
আচ্ছা আচ্ছা, আবারও জিজ্ঞেস করতেছে অনুভূমিক আর লম্বের মাঝামাঝি কোণে থাকলে কি হবে। হ্যাঁ, এই এটা তো বললাম যে তোমার এটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের টপিক, সেখানে এই টপিকটা তুমি স্কিপ করে আসছো, আমি জানি, এটা আমি পড়াবো। তো এখন কথা হলো, সেটা আমরা ওইটা মানে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারেই পড়াবো। এখানে তোমার এত পেছানো লাগবে না, কারণ হচ্ছে ওই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে পড়ছিলা যে এই যে তোমার ঘূর্ণনের পরিবর্তন হয় কেন, মানে সোজা কথা হলো যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয় তিন কারণে: উচ্চতার ক্রিয়া, অক্ষাংশের ক্রিয়া, তারপর হচ্ছে ঘূর্ণনের জন্য। তো উচ্চতার ক্রিয়া কি পড়ছিলাম? উচ্চতার ক্রিয়া পড়ছিলা যে তোমার নিরক্ষরেখা একরকম, বিষুব অঞ্চল একরকম, তারপর হচ্ছিল কি এই অক্ষাংশের ক্রিয়া, ঘূর্ণনের ক্রিয়া। তো আলটিমেটলি ওই যে ঘূর্ণনের ক্রিয়াটা, সেখানে হচ্ছে তুমি ওই জিনিসটা পড়বা, মানে অ্যাঙ্গেলে থাকলে কি হবে। ওকে, এটা এখন বাদ দাও, আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম নাই, কারো প্রবলেম থাকার কথা না। ওকে, আমরা এটা মুছে ফেললাম। আশা করি এই টপিকটা সবাই হচ্ছে এনজয় করছো, কারণ আমি জানি এটা নতুন একটা টপিক। হয়তো দুই চারজন হয়তো আগে থেকে পারতা, কিন্তু বাকিদের ক্ষেত্রে এটা নতুনই হওয়ার কথা। আচ্ছা, এখন হচ্ছে আমরা কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের ব্যবহার একটু দেখব। কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের ব্যবহার দেখব। আচ্ছা, আমি ব্যবহার লিখবো না। তো কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের ব্যবহার হচ্ছে বেসিক্যালি কি ওই তোমার ব্যাংকিং এ যে ম্যাথগুলা করতে ওইগুলা। তো এখন ব্যাংকিং তোমার দুই ভাবে হইতে পারে। একটা হইতে পারে তোমার অনুভূমিক রাস্তায় গাড়ির বাঁক নেওয়া, মানে ধরো এরকম একটা অনুভূমিক রাস্তায় গাড়ি বাঁক নিবে, অনুভূমিক রাস্তায় হচ্ছে গাড়িটা বাঁক নিবে। এখন অনুভূমিক রাস্তায় গাড়িটা বাঁক নিলে আলটিমেটলি কি হবে। আর একটা হইতে পারে তোমার হচ্ছে ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকিং মানে হচ্ছে একটা কোণ করবে, মানে নর্মাল রাস্তা যদি এটা হয়, এটাকে একটু উপরে তোলা হবে, উপরে তুলে থিতা কোণ, এটাই হচ্ছে ব্যাংকিং। তো আমরা প্রথমে এটা দেখবো, অনুভূমিক রাস্তায় একটা গাড়ি চললে আসলে কি হবে সেই জিনিসটা দেখবো। তো এটাকে কেস নাম্বার 1 দাও। আচ্ছা, ধরলাম এই একটা গাড়ি অনুভূমিক রাস্তায় চলবে। ওকে, এখন অনুভূমিক রাস্তায় যে গাড়িটা চলবে, আমরা যখন তোমাকে ঘর্ষণ পড়াইছিলাম বেসিক্যালি এই এই যে বস্তুটার উপর একটা ঘর্ষণ বল কাজ করে, ঠিক না? একটা ঘর্ষণ বল কাজ করে। আচ্ছা হ্যাঁ, নতুন নতুন তো লাগবেই ভাইয়া, নতুন তো লাগবেই, নতুন তো লাগবেই, স্বাভাবিক। এখন এখন এখানে একটু খেয়াল করো, যখন যখন তুমি হচ্ছে যে মানে স্বাভাবিকভাবে মোড় নেওয়ার সময়, রাস্তার নেওয়ার সময় এগুলা এগুলো একটু তোমাকে মানে চিত্র সহ দেখাইলে বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে আমি সবচেয়ে সহজভাবে মানে তোমাকে জিনিসটা বুঝাবো। তো খেয়াল করো, এখন কথা হলো, যখন রাস্তার মোড়টা নিবে মানে হচ্ছে তখন মোড় কাটবা, আলটিমেটলি কি করে গাড়ি এভাবে বাঁকানো লাগে না, এভাবে বাঁকানো লাগে। তার মানে দেখো, ঘর্ষণ বলে একটা বল আছে যেটা তোমাকে হচ্ছে কেন্দ্রের দিকে খিস মাইরা ধরে রাখছে। আরেকটা বল আছে যেটা মানে যেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, যেটার জন্য তুমি এই যে মোড় কাটতেছো। তার মানে ঘর্ষণ বলে একটা বল আছে যেটা তোমার কি করতেছে, খিস দিয়ে হচ্ছে কেন্দ্রের দিকে ধরে রাখতেছে, মানে রাস্তার সাথে ধরে রাখার চেষ্টা করতেছে। কিন্তু তোমার তো মোড় কাটা লাগবে, তার মানে তোমার গাড়িটা এভাবে একটু বাঁকানো লাগবে। গাড়ি বাঁকাবা না, মানে হচ্ছে জাস্ট লাইক এরকম বাঁক নেওয়া লাগে। তার মানে এখন খেয়াল করো, তাহলে এই যে তুমি বাঁক নিলা, কিন্তু তারপরও বাঁক নেওয়ার পরও তোমার গাড়ি উল্টায় যাচ্ছে না কেন? এটা একটা কথা না, উল্টায় যাচ্ছে না কেন? এই যে আসলে উল্টায় যাচ্ছে না, বেসিক্যালি তোমার এই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের জন্য উল্টায় যাচ্ছে না। ওকে, আচ্ছা, বইয়ে আসলে ওই টানের যে টপিকটা পড়াইছি ওইটা মানে ওইটা কোনো বইয়ে নাই, বুঝছো? ওইটা কোনো বইয়ে নাই, কিন্তু ওইটা হচ্ছে অ্যাডমিশনে লাগে। তোমার এই টানের টপিকটা হচ্ছে বইয়ে নাই। আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে এখানে একটু খেয়াল করো, একটু খেয়াল করো তোমার, তার মানে দেখো এখানে দুইটা দুইটা বল কাজ করতেছে। একটা হচ্ছে তোমাকে কেন্দ্রের দিকে রাখার চেষ্টা করতেছে একটা বল, সেটা হচ্ছে কি ওই যে তোমার যে ঘর্ষণ বলটা ছিল সেটা। আরেকটা বলের জন্য তুমি হচ্ছে মানে এই যে মোড় নিচ্ছ, বাঁক নিচ্ছ, তার মানে এখানে দুইটা বল, একটা তোমাকে কেন্দ্রের দিকে টানতেছে, আরেকটা হচ্ছে তোমাকে মানে কেন্দ্রের বাইরের দিকে টানতেছে। এখন কথা হলো, তাহলে তোমাকে কেন্দ্রের দিকে যেই বলটা টানতেছে সেটা হচ্ছে বেসিক্যালি ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বল যেহেতু, তার মানে আমরা ঘর্ষণ বলকে যদি এফ চিন্তা করি, এফ ইকুয়াল টু এম জি, তারপরে এম জি যদি হয় তাহলে তোমরা ঘর্ষণ গুণাঙ্ক কি পড়ছিলা, মিউ পড়ছিলা, তার মানে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে এটাকে গুণ দিয়ে দাও। ওকে, তাহলে খেয়াল করো, তার মানে এটা হচ্ছে এই বলটা তোমাকে কোন দিকে টানতেছে, কেন্দ্রের দিকে টানতেছে।
এফ ইকুয়াল টু এম জি, জাস্ট ঘর্ষণ, এখানে যেহেতু ঘর্ষণটা জড়িত আমরা হচ্ছে সেই গুণাঙ্কটাকে গুণ করে দিলাম। এখন খেয়াল করো আরেকটা বল আছে যেটা তোমাকে কেন্দ্রের বাইরের দিকে টানতেছে, মানে যার জন্য তুমি এই যে সুন্দরভাবে বাঁক নিতে পারতেছো। তাহলে খেয়াল করো ওই বলটা ওইটা তো কেন্দ্র বিমুখী বল, তার মানে কেন্দ্র বিমুখী বলের সূত্রটাই হবে এফ ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত কারো প্রবলেম নাই। প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো, যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু জিজ্ঞেস করো। ওকে, তার মানে দেখো এই বলটা হচ্ছে তোমাকে কেন্দ্রের দিকে টানতেছে, এটা হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে টানতেছে। এখন এখন খেয়াল করো যদি এই এম বি স্কোয়ার বাই আর এটা সব সময় তোমার এই মিউ এম জি এর চেয়ে ছোট হইতে হবে। কি হইতে হবে? মিউ এম জি এর চেয়ে ছোট হইতে হবে। কারণ কি, এই বলটা তোমাকে কেন্দ্রের দিকে টানতেছে, এটা বাইরের দিকে টানতেছে। যদি এই এম বি স্কোয়ার আরটা বড় হয় তুমি হচ্ছে আকাশে চলে যাবা, মানে রাস্তায় আর থাকবা না, রাস্তা থেকে পড়ে যাবা, সোজা কথা অ্যাক্সিডেন্ট হবে। আর এটা তোমাকে কেন্দ্রের দিকে টানতেছে, তার মানে এই বলটা তোমার অবশ্যই বেশি হইতে হবে অথবা সমান হইতে হবে, এই বলটা সমান হইতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কারো প্রবলেম আছে? আমাকে একটু জানাও, যে প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও, প্রবলেম থাকলে আমাকে একটু জানাও যে প্রবলেম আছে কিনা। দুই পাশ থেকে এম এম কাটা দাও, তারপরে বি স্কোয়ার লেস দেন ইকুয়াল মিউ আর জি। ওকে, মিউ আর জি। তো এখান থেকে আমরা বিটা বের করব, বিটা বের করব। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, কারণ এইসব টপিক তুমি একটু ভালোভাবে না বুঝলে, তার মানে স্কোয়ারটা এখানে হাফ হয়ে যাবে। তো এটা হচ্ছে শর্ত। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার এই শর্তটা। সোজা কথা হলো তোমার তোমার যদি তুমি যে গাড়িটা চালাবা সেই সেই ব্যাগটা যদি এই এই মিউ আর জি এর চেয়ে, মিউ আর জি হাফের চেয়ে বেশি হয়, তখন তুমি আর রাস্তায় থাকবা না, তুমি হয় মানে ওই উপরওয়ালার কাছে চলে যাবা, আর নাইলে হচ্ছে রাস্তার পারে চলে যাবা। বুঝছো? তো যে কোনো দুইটার একটা হইতে পারে। তার মানে তুমি যখন গাড়ি চালাবা তোমার সেই ব্যাগটা এটার কম হইতে হবে। এটা একটা এমসিকিউ, অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। আমাদের আজকে আরো মোটামুটি ভালো টাইম লাগবে। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। ওকে, খেয়াল করো তো এই বলটা হচ্ছে তোমার কেন্দ্রের দিকে টানতেছে মিউ এম জি, আর এটা কেন্দ্রের বাইরের দিকে টানতেছে। তো যেটা কেন্দ্রের দিকে টানতেছে এটা অল টাইম বড় হইতে হবে, নাহলে তুমি ছিটকায় পড়ে যাবা। তো লিখলাম শর্ত, তো এখান থেকে নর্মাল হিসাব করে বাইর করলাম। তার মানে এই ব্যাগটা এটার চেয়ে যদি তোমার, এই ব্যাগটার চেয়ে যদি তোমার মানে বেশি হয়, তুমি যে গাড়ি চালাবা সেই ব্যাগটা বেশি হয়, তখন তুমি হয় রাস্তার নিচে পড়ে যাবা, না হচ্ছে আল্লাহর কাছে চলে যাবা। তো যে কোনো দুইটার একটা হইতে পারে। ঠিক আছে, বলছি আরেকবার বলছি, রিপিট করা হয়েছে বা রিপিট করা হয়েছে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, এরপর আরেকটা টপিকে যাওয়া লাগবে, আমাকে একটু জানাও। আচ্ছা, কারো প্রবলেম নাই। আর সবাই সবাই হচ্ছে নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু কর। ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছে, কিন্তু আজকে হচ্ছে তোমাদেরকে ম্যাথ দেখাইতে হবে কয়েকটা, তারপর হচ্ছে এই ম্যাথ দেখাইতে হবে, দেন থিওরির আরেকটা টপিক বাকি আছে, তো আরেকটু সময় লাগবে। ওকে, আচ্ছা আমি তাহলে মুছে ফেললাম, আমি এটা মুছে ফেললাম। আশা করি কারো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, কারো প্রবলেম নাই, আমি দেখতে পাচ্ছি যে কারো প্রবলেম নাই। এখন এটা গেল হচ্ছে অনুভূমিক রাস্তার ক্ষেত্রে। এখন যদি তোমার ব্যাংকিং যুক্ত রাস্তা হয়, ব্যাংকিং যুক্ত রাস্তা হয়, ব্যাংকিং, আচ্ছা ব্যাংকিং যুক্ত রাস্তায়। ওকে, এখন ব্যাংকিং, ব্যাংকিং মানে হচ্ছে বেসিক্যালি তোমার ওই যে বললাম একটা কোণ থাকবে। তো ব্যাংকিং যুক্ত রাস্তায় ধরো নর্মাল রাস্তাটা হচ্ছে তোমার এরকম ছিল, এখন একটা ব্যাংকিং তৈরি হয়েছে, তার মানে রাস্তাটাকে এই সূত্রটা উঠানো হয়েছে। তো রাস্তাটা এই সূত্রটা উঠানো হলো, রাস্তাটা এরকম হয়ে গেল। ওকে, নর্মালি আমি বলি, নর্মালি হচ্ছে তোমার এই ব্যাংকিং যুক্ত রাস্তা বলতে আসলে কি বোঝায়? নর্মালি হচ্ছে বড় বড় রাস্তার মোড়গুলা যখন কাটা হয় তখন আসলে তোমরা হচ্ছে এই ঢাকা কুমিল্লা হাইওয়েতে যারা হচ্ছে চলাচল করো তারা হচ্ছে মানে তারা ওই জিনিসটা বুঝবা। যখন তোমার এই মানে বড় বড় ইয়েগুলা মোড়গুলা কাটা হয় তখন হচ্ছে কিন্তু এক সাইড হালকা উপরে উপরে তুলে দেওয়া হয়। এটা তুমি বাইরে থেকে দেখলে ওইভাবে হয়তো বুঝবা না, অনেক কথা বুঝতেও পারো। হালকা হচ্ছে কি উপরে তুলে দেওয়া হয়, ওই জিনিসটাই হচ্ছে তোমার আসলে এখানে আমরা ব্যাংকিং হিসেবে পড়তেছি। তার মানে এই কোণটা হচ্ছে থিতা। তো কতটুকু উপরে তুলছো তুমি?
ধরলাম এইচ উপরে তুলছো, কতটুকু উপরে তুলছো? এইচ উপরে তুলছো, তাহলে এটা হলো এইচ। এখন খেয়াল করো এই রাস্তাটাকে তুমি উপরে তুলছো, তাহলে এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য কিন্তু সমান হচ্ছে এখানে, কারণ তুমি রাস্তাটাকে উপরে তুলতেছো। অনেকে হচ্ছে এই জিনিসটা বুঝতে চেষ্টা করে না। আরে ভাই, রাস্তাটার উপরে তুলতেছি, এমন না, এমন তো না রাস্তাটারে বাড়াইছি, সেম রাস্তাটারাই হচ্ছে জাস্ট এই উচ্চতায় তুললাম, তার মানে এই যে ভূমিটা আর এটা কিন্তু সমান হবে, এটারই তো আমি উপরে তুললাম, ঠিক না? ওকে, এটা একটু বুঝতে হবে, ম্যাথ করার সময় লাগবে। এখন এতটুকু পর্যন্ত গেল। এখন খেয়াল করো, আমি তো গাড়ি গাড়ি আঁকতে আসলে পারি না। আচ্ছা ঠিক আছে, তারপরও চেষ্টা করি যতটুকু আসলে পারি। ধরো, আল্লাহ জানে কি গাড়ি আঁকি আমি। আচ্ছা এরকম, আচ্ছা ঠিক আছে, এরকম একটা গাড়ি ধরো আমি আঁকলাম, হ্যাঁ, এরকম একটা গাড়ি আঁকছি, তো গাড়ির এখানে দিলাম। আচ্ছা ঠিক আছে, দেখো এই একটা গাড়ি আঁকছি, এখন হচ্ছে তোমার এই গাড়িটা গাড়িটা আমি চালাবো। ওকে, খেয়াল করো, তো এই গাড়িটা আমি এখন চালাবো। তো নর্মাল ক্ষেত্রে খেয়াল করো তো, গাড়িটা নর্মালি এটার যে ওজনটা, তার মানে হচ্ছে কি তোমার এই বরাবর কাজ করে না, একদম লম্ব বরাবর, এক্স্যাক্টলি এই বরাবর কাজ করে এমজি। কিন্তু গাড়িটা তো এখন আর মানে সোজা নাই, গাড়িটা তো বেঁকে গেছে। তার মানে গাড়িটাকে হচ্ছে আমাদের ঘর্ষণজনিত যে মানে ঘর্ষণজনিত যে বলটা আছে সেটা কি গাড়িটাকে রাস্তার দিকে খিস মাইরা ধরে রাখবে না? তার মানে একটা ক্রিয়া বল এখানে হচ্ছে মাটির দিকে একটা ক্রিয়া বল কাজ করতেছে। এটা এটা একটু বুঝতে হবে। তার মানে যখন হচ্ছে খিস দিয়ে ধরে রাখবে, তার মানে হচ্ছে কি এখানে মাটির দিকে একটা ক্রিয়া বল কাজ করবে। ওকে, ধরো এই ক্রিয়া বলটা এরকম কাজ করে। ওকে, এরকম একটা ক্রিয়া বল কাজ করে, তো এটার এগেনস্টে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে এরকম। এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, তোমাদের অনেকেই হচ্ছে এই জিনিসটা বুঝতে চেষ্টা করে না, যে আসলে এই ক্রিয়া বল প্রতিক্রিয়া বল এগুলোকে আসমান থেকে আসতেছে। গাড়িটা যখন বাঁকছে, ক্রিয়া বলটাও কিন্তু বাইকা যাবে, প্রতিক্রিয়া বলটাও কিন্তু বাইকা যাবে, ঠিক আছে? ওজনটা অল টাইম 90 ডিগ্রি বরাবর কাজ করবে, কিন্তু গাড়ি যদি বাঁকে ক্রিয়া বলও বাঁকবে, প্রতিক্রিয়া বলও বাঁকবে। ওকে, মানে এই যে কেন্দ্রমুখী বলও বাঁকবে, কেন্দ্র বিমুখী বলও বাঁকবে, দুইটা বেঁকে যাবে। তাহলে ধরো এটা যদি তোমার এই ক্রিয়া বল হয়, আর এটা যদি মানে উপরটা যদি প্রতিক্রিয়া বল হয়, তাহলে উপরটাকে আমরা তোমার এখানে প্রতিক্রিয়া বল ধরি, উপরটাকে প্রতিক্রিয়া বল ধরলাম, এটা হচ্ছে আর। ওকে, আর ধরলাম। তারপরে খেয়াল করো, এটাকে একটু বাড়াও তো। এখন খেয়াল করো তো, গাড়িটা নর্মাল অবস্থায় ছিল এই জায়গায়, এখান থেকে বাক্সে হচ্ছে আর পর্যন্ত, তার মানে এই কোণটা কি থিতা হওয়ার কথা না? এটা বোঝো কিনা দেখো তো। গাড়িটা নর্মাল ছিল হচ্ছে এই অবস্থায়, এখান থেকে বাইকে এই জায়গায় আসছে, এখন এই কোণটা থিতা হওয়ার কথা না? মানে তুমি স্বাভাবিক অবস্থা থেকে যতটুকু সরছো, জাস্ট লাইক দিস, এটা যদি তোমার মানে বরাবর সোজা হয়, তুমি যদি এখান থেকে এতটুকু বাঁকো, তাহলে এটা এই মাঝখানের কোণটা তোমার হওয়ার কথা না থিতা, তার মানে এটা হলো থিতা। ওকে, এই কোণটা হলো তোমার থিতা। আচ্ছা, ফিগটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না কেন? কেন দেখা যাবে না? আচ্ছা, ফিগটা দেখা যাবে না কেন? দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, তার মানে এটা হবে থিতা। তাহলে থিতা যার সাথে থাকবে, এখন সেটা কি হবে? দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে না? তার মানে দেখো, এই আরেকটা তোমার এখানে বলের আরেকটা উপাংশ এদিকে কাজ করবে, আরেকটা কাজ করবে ওইদিকে। তো খেয়াল করো, তো এই আরটা এখন দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে তোমার এই উপাংশটা হবে কি তোমার আর কস থিতা, তার মানে এটা হবে কি আর কস থিতা, আর এটা হবে কি আর সাইন থিতা। ওকে, আর কস থিটা আর হচ্ছে কি আর সাইন থিটা। দেখো তো এতটুকু পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে কিনা? তো এটা হচ্ছে আর কস থিটা, আর এটা হচ্ছে কি আর সাইন থিটা। এখন এখন একটু চিন্তা করো, এই আর সাইন থিটা বলটা তোমাকে হচ্ছে বাঁক নিতে সাহায্য করতেছে, জাস্ট একটু চিন্তা করতে হবে এগুলা। তোমার এগুলো হচ্ছে চিত্রের এই তোমার 3D অ্যানিমেশনে বুঝালে সবচেয়ে ভালো হয়, তারপরে এখান থেকে আশা করি তুমি বেসটা বুঝে নিবা। ওকে, এখন এই আর সাইন থিটা, এটা তো এই আর কস থিটা সমান হচ্ছে এমজি, এরা এরা যুদ্ধ করে বাদ পড়ে যাবে। তাহলে খেয়াল করো, আর কস থিটা এমজি এর হিসাব এখানে বাদ, এ হচ্ছে নিরীহ, এরা এরা যুদ্ধ করতেছে, কিন্তু আর সাইন থিটা হচ্ছে গাড়িটাকে সামনের দিকে নিচ্ছে, সোজা কথা হচ্ছে বাঁক নিতে সাহায্য করতেছে। ওকে, উপাংশটা রিপ্লাই করতেছি, এটা যদি থিতা হয়, যার সাথে থিতা সে হচ্ছে কস থিতা, যার সাথে থিতা নাই সে হচ্ছে সাইন থিতা। ওকে, তারপর খেয়াল করে আর সাইন থিতা হচ্ছে গাড়িটাকে সামনের দিকে নিচ্ছে, তার মানে তোমাকে বাঁকতে সাহায্য করতেছে। এখন খেয়াল করো, একটা উপাংশ তোমাকে হচ্ছে বাঁকতে সাহায্য করতেছে, মানে ধরো এটা যদি সাম্যাবস্থা হয়, এখান থেকে তোমাকে বাঁকতে সাহায্য করতেছে আর সাইন থিতা, তাহলে তোমাকে কেন্দ্রের দিকে টানবে না আরেকটা উপাংশ?
এই হচ্ছে সেই উপাংশ যেটা তোমাকে কেন্দ্রের দিকে টানতেছে, মাটির দিকে খিঁচ দিয়ে রাখছে। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো, কারো প্রবলেম হওয়ার কথা না। তার মানে এই সেই মানে বাকি যে উপাংশটা সেটা হচ্ছে তোমার কি করবে, খিঁচ দিয়ে রাখবে। তো বাকি উপাংশটা কি হবে, যেটা কেন্দ্রের দিকে তোমাকে টানবে সেটা হবে কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল হচ্ছে এমবি স্কোয়ার বাই আর। কারো কি বুঝতে সমস্যা আছে? আচ্ছা, কারো কারো কি বুঝতে সমস্যা আছে আমাকে একটু জানাও, এতটুকু পর্যন্ত বুঝতে সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও, যে বুঝতে সমস্যা আছে কিনা। আমাদের আবার ম্যাথ করতে হবে, এজন্য একটু দ্রুত রেসপন্স করো। আচ্ছা, একটু দ্রুত আমাকে জানাও। তার মানে দেখো এই উপাংশটা তোমাকে বাইরের দিকে নিচ্ছে বা বাঁকতে সাহায্য করতেছে, এটা তোমাকে কেন্দ্রের দিকে টানতেছে। তার মানে এম বি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, আমরা লিখতে পারি না যে তোমার আর সাইন থিটা, এরকম লিখতে পারি। আচ্ছা, আরেকবার বলতেছি, একটু দেখো। তোমার গাড়িটা তো মানে গাড়িটা তো এখন আর আগের অবস্থায় নাই, থিতা কোণে বাইকা গেছে। তার মানে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলো কিন্তু থিতা কোণে বাইকা যাবে। ওকে, তো এখানে খেয়াল করো, তোমার আর কস থিতা তো এই এমজি এর সাথে মারামারি করে কুল পাবে না। তো এই আর সাইন থিতা হচ্ছে তোমাকে সামনের দিকে নিবে। তাহলে আর সাইন থিতা যদি তোমাকে সামনের দিকে নেয়, এটা তোমাকে কেন্দ্রের বাইরের দিকে টানতেছে, মানে এটা তোমাকে বাঁকতে সাহায্য করতেছে। নর্মালি ইয়েগুলো আছে না, ওই যে বাইক রেসগুলা দেখবা যখন মোট রান করে তখন কিন্তু এভাবে বেঁকে যায়। তার মানে এই আর সাইন থিটা ওকে বাঁকতে সাহায্য করতেছে। তাইলে এখন ওকে কেন্দ্রের দিকে ধরে রাখবে না, সে ধরে রাখে হচ্ছে এমবি স্কোয়ার বাই আর, কারণ এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এখন এখান থেকে ভাগ দাও। তাহলে আলটিমেটলি হবে কি, তোমার বি স্কোয়ার বাই আর জি। এই প্রমাণটাই এতক্ষণ ধরে করাচ্ছি। তাহলে দেখো ট্যান থিটা সমান, ওকে, ট্যান থিটা সমান কি বি স্কোয়ার বাই আর জি। দেখো কারো কি প্রবলেম আছে এতটুকু পর্যন্ত, আমাকে প্রবলেম থাকলে জানাও। আরেকটা টপিক আছে হচ্ছে তোমার এই সাইকেল নিয়ে, ওই সাইকেলেরটা আর এটা সেম, এই জন্য সাইকেলটা আমি পড়াচ্ছি না। কারো একটু প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, তাহলে আমি হচ্ছে ম্যাথে যাব। এই হচ্ছে আমাদের থিওরিতে জিনিসটা গেল। তো কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও যে প্রবলেম আছে কিনা, একটু দ্রুত জানাও, তাহলে আমি এটা মুছে ফেলবো। আচ্ছা, আশা করি কারো প্রবলেম নাই। প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা, চিত্রটা দেখো, চিত্রটা আমি বুঝলাম না কেন বুঝতেছে না। আচ্ছা, খেয়াল করো, দেখো তোমার এই গাড়িটা, তো তোমার রাস্তাটাকে থিতা কোণে উপরে উঠাইলাম। তার মানে থিতা কোণে যদি উপরে তুলি, তার মানে গাড়িটা এখন যখন বাঁক নিবে তার মানে গাড়িটাও বেঁকে যাবে। তো গাড়িটা বাঁকলে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী দুইটাই বাঁকবে। তো এখন তার মানে এই তোমার গাড়িটা হচ্ছে এই মাঝখান থেকে থিতা কোণে বাঁকছে, তাহলে এই উপাংশ হবে আর কস থিতা, এই উপাংশ হবে আর সাইন থিতা। তো কেন্দ্রমুখী বলটা কাজ করে এদিকে, এটা আমরা লিখলাম না, কেন্দ্র বিমুখীটা কাজ করে এদিকে, এটা ধরলাম আর, কেন্দ্র বিমুখীটা আর। ওকে, এখন খেয়াল করো, তো আর কস থিতা এম জি এরা মারামারি করে গোল পাবে না, আর সাইন থিতা হচ্ছে তোমাকে সামনের দিকে নিবে। তার মানে এটা কেন্দ্রের বাইরের দিকে তোমাকে নিচ্ছে না, এই যে তুমি বাঁক নিচ্ছ কেন্দ্রের বাইরের দিকে যাচ্ছ, তার মানে কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে এম বি স্কোয়ার বাই আর। তাহলে তাহলে এই দুইটা কি হবে, এই দুইটা তোমার সমান হবে, অর্থাৎ আর সাইন থিটা আর হচ্ছে এম বি স্কোয়ার বাই আর, এই দুইটা কি হবে, সমান হবে। তো আমরা লিখলাম সমান হবে, তারপরে এদেরকে ভাগ দিলাম, ভাগ দিয়ে আমরা ট্যান থিটা ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর জি এটা পাইলাম। আশা করি প্রবলেম হওয়ার কথা না। এখন আমরা এটা মুছে ফেলবো, আমরা হচ্ছে ম্যাথে যাব, আমরা দুই একটা ম্যাথ দেখাইতে হবে, নাইলে হচ্ছে তুমি প্রবলেমে পড়ে যাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন
আচ্ছা, এখন আমি কিছু কোশ্চেন নিব। কোশ্চেনগুলো নিচ্ছি হচ্ছে তোমার আমির হোসেন স্যারের বই থেকে। আমি একটু বইটা নিয়ে কোশ্চেনগুলো নেই। আচ্ছা, দেখো আমির হোসেন স্যারের বইয়ে তোমার কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের পরে তিনটা কোশ্চেন আছে। তো সেই কোশ্চেন থেকে আমি একটা কোশ্চেন নিচ্ছি। একটা কোশ্চেন তোমাকে বলছে যে 50 মিটার ব্যাসের বৃত্তাকার পথে, কোশ্চেনটা একটু লিখে নাও। তার মানে 50 মিটার ব্যাসের বৃত্তাকার পথে, ওকে, কোন মোটরসাইকেল আরোহী কত বেগে ছুটলে কত বেগে ছুটলে উলম্ব তলের সাথে তিনি 30 ডিগ্রি কোণে আনত থাকবেন। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো। তোমার 50 মিটার ব্যাস দেওয়া আছে, তার মানে আমরা ডাটাগুলো দেখে দেখে লিখবো। তাহলে এটাকে ব্যাসার্ধ নাও, 50/2। 50/2 মানে হলো 25 মিটার। এটা হলো ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে। তো বলছে মোটরসাইকেল আরোহী কত ব্যাগে ছুটলে, তোমার কাছে ব্যাগ চাইছে, তার মানে সেই ব্যাগটা বের করতে হবে। তিনি 30 ডিগ্রি কোণে আনত থাকবেন, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তো এখান থেকে তোমাকে হচ্ছে এই ব্যাগটা বের করতে হবে। তো আমরা আমরা জানি হচ্ছে সূত্র আছেই একটা, সেটা হচ্ছে তোমার tan থিটা সমান বি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে এখান থেকে সবকিছুই দেওয়া আছে ভাইয়া, খেয়াল করো। আর দেওয়া আছে, থিটা দেওয়া আছে, বি বের করতে হবে, জি হচ্ছে 9.8। তাহলে এটা একটু বের করে ফেলবো, বুঝছো? এখানে যা সবকিছু দেওয়া আছে এগুলো ডিরেক্ট ম্যাথ, হুবহুব মানে আসলে এটাই ফিরে আসবে। তো এখন এটা বলার দরকার নাই যে ভাই পয়েন্ট টয়েন্ট এগুলো বের করবো কিভাবে। তারা এমন কোনো মান দিবে যেটা তুমি বের করতে পারবা, যেটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, আশা করি বুঝতে পারছো এতটুকু পর্যন্ত। তো এই ম্যাথটা সবাই একটু ইয়ে করে নাও, ক্যালকুলেটারে বসে মানটা একটু বের করে নাও। এখন একটু ক্যালকুলেটারে বসে মানটা বের করো, কারণ এখন তো তুমি আর এটা হাতে করতে পারবে না, এটা পয়েন্ট টয়েন্ট ইয়ে করে দেওয়া। আর হাতে করতে পারলেও করো ভালো। ওকে, তাহলে এটা এটা একটু করো। তারপরে আমরা হচ্ছে যে পরবর্তী ম্যাথে যাব। তোমরা একটা জিনিস, সেটা হচ্ছে দেখা যায় যে তোমরা ক্লাস করার পর হচ্ছে আমি মানে দুই একজনের হচ্ছে তোমার নোট দেখতে পাই, কিন্তু আর কারোই নোট দেখতে পাই না। কিন্তু আমার আমার মধ্যে সবাই হচ্ছে লেখে, এটা লেখার কথা। কারণ অনলাইনে তুমি ক্লাস করতেছো, লিখবা না, এটা আসলে হয় না। তো সবারই লেখার কথা। তো তুমি পিক তুলে নোট মানে নোটটা পোস্ট করলে যখন তুমি সাবমিট করবা, আমি দেখবো যে আচ্ছা অনেকে নোট করতেছে। আমার কাছে জিনিসটা মনে হবে হ্যাঁ না, অনেকে নোট করতেছে, ভালোভাবে ক্লাসগুলো করাচ্ছি আমি, ওরাও ভালোভাবে করতেছে। বাট তোমাদের হচ্ছে দেখা যায় কি তোমার মানে এতটুকু পর্যন্ত মানে এই এই কাজটুকু পর্যন্ত তোমরা করতে পারো না, তোমাদের এমন অবস্থা। তোমরা হচ্ছে পড়াশোনা ভালো করতে চাও, কিন্তু হচ্ছে আবার মানে আমি কোনো কাজও করবো না, এই হচ্ছে অবস্থা আর কি। আচ্ছা, তাইলে বি কত আসবে? 11.89। আচ্ছা, যাই আসুক। আচ্ছা, কিছু একটা আসলো 11.89। ওকে, তো এটা এটা গেল হচ্ছে একটা ম্যাথ, আমি আমি এটা মুছে ফেললাম। তারপর আমরা 2 নম্বর ম্যাথে যাব। আচ্ছা, 2 নম্বর ম্যাথে যাব। আচ্ছা, এখন এখন একটু বলো তো, আচ্ছা তোমাদেরকে ভেক্টর পড়াইলাম, গতিবিদ্যা পড়াইলাম, নিউটনীয় বলবিদ্যা পড়াইলাম। এখন বলো তো তুমি হচ্ছে কোন চ্যাপ্টারটা, দ্বারা হচ্ছে তিনটা ক্লাসে করছো, কোন চ্যাপ্টারটা সবচেয়ে ভালো বুঝছো? তিনটা মানে এই তিনটা চ্যাপ্টারের মধ্যে কোনটা সবচেয়ে ভালোভাবে বুঝছো? আমি দেখতে চাই যে আসলে কোন চ্যাপ্টারটা আমি সবচেয়ে মানে বেস্ট ইজি করে বুঝাইতে পারছি, যেটা হচ্ছে সবাই বুঝতে পারছে। ওকে, তো কোন চ্যাপ্টারটা তোমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, যে আমি এটা ভালোভাবে বুঝছি, নাকি তিনটেই ভালোভাবে মনে হয়েছে? যারা একটু প্রথম থেকে ক্লাস করো আমাকে একটু জানাও, এর মধ্যে আমি হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা লিখে নিই।
আচ্ছা ঠিক আছে, আমি আমি একটু দেখি আসলে কে কোনটা, একটু জাস্ট একটা বার দেখে যাই। আচ্ছা আমি দেখতে পাচ্ছি গতি, 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 ভেক্টর, ভেক্টর, গতি, ভেক্টর, গতি, ভেক্টর, ভেক্টর, গতিবিদ্যা। আচ্ছা আমি দেখতে পাচ্ছি গতিবিদ্যার বোর্ডটা বেশি, জানি না, আগের ক্লাস করি নাই। আর তোমার তোমার ক্লাস করার দরকার নেই, তুমি এখন মানে এখনো ক্লাস করো না। আচ্ছা গতিবিদ্যা, ভেক্টর, নিউটন বলবিদ্যা, প্রবলেম আছে, নেটওয়ার্কের প্রবলেম তো আচ্ছা ঠিক আছে, ভেক্টর, গতি। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আসলে তোমার গতিবিদ্যাতে তোমরা ভালো বুঝতে পারছো, ওই যে আমি বুঝতে পারছি কেন, ওই যে প্রাসের যে সূত্রগুলা ছোট ছোট করে ফেলছি, এজন্য খুব মজা পাইছো। এখন খেয়াল করো, তো আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করব। এটা হচ্ছে তোমার আমির হোসেন স্যারের বইয়ে এই তিনটা ম্যাথ আছে তোমার, কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখী বলের পরে, সেই সেখান থেকে আমি 2 নাম্বার ম্যাথটা নিলাম। তো এখানে তোমার দেওয়া আছে 200 মিটার ব্যাস, তার মানে ব্যাসার্ধটা কত হবে? 100 মিটার। 2 দ্বারা ভাগ দাও, তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 100 মিটার। তো বলছে যে একটা বাঁকা পথে 50.4 কিলোমিটার/ঘন্টা, তার মানে বেগ কত? 50.4 কিলোমিটার। এটাকে মিটার/সেকেন্ডে নাও, তাহলে ওই আগের মতো 1000 / 3600। আচ্ছা, তো এখানে ক্যালকুলেটারে বসাও, যেটা পাবা আমরা আমরা পাচ্ছি হচ্ছে অর্থাৎ 14। আমি এখন এই বই থেকেই লিখে ফেললাম, কারণ তোমাকে জাস্ট ম্যাথটা বুঝাই দিব। আচ্ছা, তো 14। তারপর তোমাকে বলছে যে গাড়িটা চালাতে পথটি কত কোণে কাত করে রাখতে হবে। তার মানে প্রথমে তোমাকে থিটার মান বের করতে বলছে, কত কোণে। তার মানে এখান থেকে তোমাকে ফার্স্টে থিটার মানটা বের করতে হবে। রাস্তাটি 2 মিটার প্রশস্ত হলে রাস্তাটি কত মিটার প্রশস্ত? 2 মিটার। তার মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 2 মিটার। 2 মিটার প্রশস্ত হলে বাইরের পার্শ্ব ভেতরের পার্শ্ব অপেক্ষা কত উঁচু হবে? বাইরের পার্শ্ব ভেতরের পার্শ্ব অপেক্ষা কত উঁচু হবে? তার মানে তোমার কাছে এইচ বের করতে বলছে। এইচ, এই যে এই যে চিত্রটা ছিল এরকম, এটা ছিল হচ্ছে তোমার এক্স, এটা ছিল হচ্ছে তোমার এইচ। ওকে, এখানে সব দেওয়া আছে। রাস্তাটি 2 মিটার প্রশস্ত, মানে হচ্ছে এটা দেওয়া আছে। তোমাকে বলছে বাইরের পার্শ্ব ভেতরের পার্শ্ব অপেক্ষা কত উঁচুতে আছে। তো এর আগে তোমাকে থিতা বের করতে বলছে, এর আগে আবার থিতা বের করতে বলছে। থিতা সমান হোয়াট? তো আগে থিতাটা বের করতে হবে। ওকে, আগে হচ্ছে কি করতে হবে? তোমার থিতাটা বের করতে হবে। তো আমরা আমরা জানি হচ্ছে tan থিতা সমান, আচ্ছা, তো এখানে বি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। জাস্ট ক্যালকুলেটারে বসাও, বসে আমাকে জানাও যে থিতার মানটা কত আসে। তো সবকিছু থেকে জাস্ট থিতার মানটা আমাকে একটু বসাও। ওকে, থিতার মানটা বসাও। আচ্ছা যাই হোক, থিতার মানটা হচ্ছে আমি আমি নিজে এই নিজে বসাই দিই, এখন আর লেট করতেছি না। তার মানে থিতার মানটা আসবে হচ্ছে তোমার 5.7। ওকে, এত ডিগ্রি আসবে। আমি বই থেকে দেখিয়ে জাস্ট লিখে দিলাম, কারণ তুমি ম্যাথটা এখন বুঝাই দিয়ে ক্লাসটা শেষ করব। আচ্ছা, তারপর তোমাকে বলছে যে আম, এই যে এইচ এর মানটা বের করতে বলছে। কি বের করতে বলছে? এইচ এর মানটা বের করতে বলছে। তাহলে তুমি এইচ এর মানটা কিভাবে বের করবা? খেয়াল করো, এখন ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। কিন্তু ভূমির মান তো দেয়া নাই। পড়ানোর সময় কি বলছিলাম? এটা আর এটা সেম, তার মানে এটাই এক্স, এটাই ভূমি। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে পড়ানোর সময় আমি এভাবে পড়াইছিলাম, কারণ নাইলে হচ্ছে তোমরা জিনিসটা পেঁচায় ফেলবা। কারণ হচ্ছে এটা এই রাস্তা তো এটাই, এটার উপরে উঠেছি। তার মানে এখন লম্ব ভূমি এর মানগুলা বসাবো, আমরা এখান থেকে এইচটা বের করব। এখন হচ্ছে তুমি বের করতে পারবা। তার মানে তোমার কাছে আইছে এটা, তার মানে এইচ বাই এক্স। তাহলে এইচ ইকুয়াল টু tan থিটা এক্স। বুঝছো? h ইকুয়াল টু tan থিটা এক্স। তো এখানে tan থিটা এর মানটা তুমি পাইছো, এটা বসাবা। x এর ভ্যালুটা দেওয়া আছে, বসাবা। তো তাহলে তুমি আলটিমেটলি আনসারটা পাবা। তো এখান থেকে h এর যে ভ্যালুটা আসবে সেটা আমি বই দেখেই বলি। ভ্যালুটা আসতেছে হচ্ছে 0.2 মিটার। তোমরা তোমরা হচ্ছে জাস্ট ওই ক্যালকুলেটারে বসাও, বসাই হচ্ছে করো। তাহলে দেখো, এই ম্যাথটা বোঝানোর কারণ হচ্ছে তুমি এখানে ভুল করবা, এই এক্সটা যে এটা সমান এটা তুমি বুঝবা না। তো এই জন্য হচ্ছে তোমাকে বুঝাই দেওয়া। আশা করি আজকের ক্লাসটা তো মানে অনেক ভালোভাবে ক্লাসটা করছো। তো আগামী ক্লাসটা অর্থাৎ আগামীকালকে যে ক্লাসটা, এটা হচ্ছে যে অর্থাৎ পাবলিকলি লাস্ট ক্লাস নেওয়া হবে হয়তো, এরপর আর হয়তো পাবলিকলি ক্লাস নেওয়া হবে না, মাঝে মাঝে হয়তো 2-1টা নিতে পারি। তো এখন যাই হোক, তো আগামীকালকে ক্লাসটা হচ্ছে সবাই জয়েন করবো। আমরা হচ্ছে নিউটনীয় এই যে বলবিদ্যার মানে এই চ্যাপ্টারের আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ আরো কিছু টপিক আছে, বেসিক জিনিস যেগুলো তুমি মানে এখনো তোমাকে দেখাই নেই। এর মধ্যে আছে হচ্ছে বৃত্তীয় গতি, তো বৃত্তীয় গতি নিয়েও দেখাবো। তো এই জিনিসগুলো তোমাকে হচ্ছে একটু দেখাই দিব।
বুঝতে পারছো? তো আমরা নিউটনীয় বলবিদ্যার উপর আরেকটা ক্লাস দিব, 5টা ক্লাস দিব। তো এরপরে অর্থাৎ আগামীকালকের পরে, আর যেহেতু পাবলিকলি ক্লাস হচ্ছে না, 28 তারিখ থেকে তোমার হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়া শুরু হবে। তো ক্লাস 9টাতেই হবে। তো এর আগে হচ্ছে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলো, তাহলে হচ্ছে আমি 9টা থেকে হচ্ছে ক্লাস করাবো। আর বাকি কথা হচ্ছে অর্থাৎ ক্লাস কি প্রাইভেট গ্রুপে আসলে থাকবে কি থাকবে না সেটা হচ্ছে গ্রুপেই বলে দেবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আমাদের হচ্ছে লেকচার 4 এতটুকুই।